সো হ্যালো। আজকে আমরা আমাদের যে চ্যাপ্টার মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি। ওকে? তো হিউম্যান রিপ্রোডাকশন বলতেই ১ম এ আমরা জনন চ্যাপ্টার বুঝি। অর্থাৎ আ যে চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের সারা জীবন আগ্রহ থাকে। ঠিক আছে? যাই হোক, তো আমি মোনায়েম হোসেন। আমি লাইফ সায়েন্স এডুকেটর। বিএসসি অনার্স জুলজিতে করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে। ফার্স্ট ক্লাস বিএড করেছি এসকে ইউনিভার্সিটি থেকে এবং 1000 প্লাস স্টুডেন্টকে 4 ইয়ার্স ধরে পড়িয়ে আসছি এবং বোর্ড এক্সামও নিটের জন্য পড়াই। ওকে? আর আচ্ছা তোমরা হচ্ছে এই টেলিগ্রাম গ্রুপে সবাই আছো? যারা নেই অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছো। ঠিক আছে? নাহলে আ বিভিন্ন রকম যে ক্লাস রিলেটেড লিঙ্ক বা তোমরা ওই ক্লাসের পিডিএফ গুলো এখান থেকে পাবে না। ঠিক আছে? তো চলো। আ আর কি জনন কি হলো? এটা কাজ করছে না। যা বাবা! এবার কাজ করছে না কেন বুঝতে পারছি না। যাই হোক। আচ্ছা বলো তো জনন কাকে বলে? ততক্ষণ তোমরা বলতে থাকো যে জনন কাকে বলে? কি বলতে বোঝো? জনন বলতে কি বোঝো? এই কে বলতে পারো? স্যার বলবো? হ্যাঁ, বলো। স্যার বেসিক্যালি রিপ্রোডাকশন মানে হচ্ছে যখন আমরা কিছু নতুন প্রডিউসড করি। তো রিপ্রোডাকশন মানে যখন নাকি মেল আর ফিমেল যখন নাকি স- আহ, ইয়ে গ্যামেটটা যখন নাকি একে অপরের সঙ্গে মিলিত হয় বা ফিউশন ঘটে তখন যে প্রোডাক্টটা বের হয় তখন তাকে জনন বলে। একদম বেসিক ভাবে বললাম আমি, মানে যে অপত্যটা আর সৃষ্টি করে। ঠিকই আছে। আর কার কি মনে হয়? তো চলো আমি বলছি। ওকে, তোমরা এত ভয় পাচ্ছ, বলি। তো যদি একদম সংজ্ঞা বলি, ঠিক আছে? সংজ্ঞা কি? মানে জীব নিজের বডি থেকে তার মতো একটা অপত্য সৃষ্টি করে। মানুষ জনন কেন করে? ঠিক আছে? বা যেকোনো প্রজাতি তার জনন কেন করে? জনন করার একটাই উদ্দেশ্য যে তার জিনটা যেন সে রেখে যেতে পারে। এইটাই তার উদ্দেশ্য। ঠিক আছে? তার ভবিষ্যৎ প্রজন্ম বড় হবে, তার বাড়িঘর সামলাবে এইটা তার মেইন উদ্দেশ্য না। তার উদ্দেশ্য কি তার মধ্যে যে জিন আছে সেই জিনটা যেন সে রেখে দিতে পারে। ঠিক আছে? তাহলে তার মধ্যে যে জিনটা আছে আ সেখান থেকে নতুন আরো ডেভেলপ জিন হতে পারে। তার কারণ কি সেখান থেকে অন্য একটা আ মানে একটা পুরুষের সাথে একটা স্ত্রীর আ জননের ফলে যখন দুটো আলাদা গ্যামেটের মিলন ঘটছে, এর থেকে আরো উন্নত ধরনের প্রজাতিও তৈরি হতে পারে। সেইজন্য জননের উদ্দেশ্য হচ্ছে কি, যখন একই বৈশিষ্ট্য বা অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত যখন অপত্য জীব সৃষ্টি করতে পারে এবং নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে, তাকেই আমরা জনন বলি। ওকে? আচ্ছা তোমরা কেউ কিছু বললে বা জিজ্ঞাসা করলে আমাকে কমেন্টে করবে না, তোমরা ভয়েসে বলবে। তারপরে আমি ফুল স্ক্রিন করেছি দেখতে হবে। ওকে? তো চলো তারপরে কি বলছে এই যে টোটাল জ মানে মানুষের জনন চ্যাপ্টারের সামারিটা কি আছে? সামারি হচ্ছে এটাই যে জননে সহায়তাকারী অঙ্গগুলিকে আমরা জনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গান নামে চিনি। ঠিক আছে? আর পুরুষদের প্রধান জনন অঙ্গের নাম কি? পুরুষদের যে জনন অঙ্গ তার নাম হচ্ছে আমরা জানি সবাই শুক্রাশয়। একে আমরা ইংলিশে বলে থাকি টেস্টিস। এই টেস্টিস স্পেলিংটা একটু দেখে রেখো। এটা যখন আমরা ওই আ গ্র্যাজুয়েশন যদি করি তখন আমরা দেখব একে এক বচনে যদি একটা শুক্রাশয় বলা হয় তাকে টেস্টিসই বলা হয়। ঠিক আছে? কিন্তু যদি বহু বচন বলা হয় তখন স্পেলিংটা একটু অন্যরকম হয়ে যায়। টেস্টিসই থাকে কিন্তু ইএস হয়ে যায়। ঠিক আছে? টেস্টিস এরকম টাইপ। ঠিক আছে? তো এটা একটু মাথায় রেখো। আর স্ত্রী লোকেদের যে প্রধান জননাঙ্গ তাকে আমরা ডিম্বাশয় বলে থাকি বা যাকে আমরা ওভারি নামে চিনি। ওকে? তো এইরকম শুক্রাশয় থেকে কি বার হয়? শুক্রাশয় থেকে শুক্রাণু সৃষ্টি হয় এবং ডিম্বাশয় থেকে আমাদের ডিম্বাণু সৃষ্টি হয়। ওকে? আর এই শুক্রাণু ও ডিম্বাণুকে নিষিক্ত করে শুক্রাণু যখন ডিম্বাণুকে নিষিক্ত করে, নিষিক্ত করলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। মানে দুটোকে যখন জুড়ে যায়, জুড়ে গিয়ে কি তৈরি করে? জাইগোট তৈরি করে। ওকে? এই জাইগোট পরবর্তীকালে মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা এই বিভিন্ন রকম দশার মধ্যে দিয়ে গিয়ে পরে এরা ভ্রূণে পরিণত হয়।
এই ভ্রূণ আবার পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হতে 280 দিন সময় লাগে বা প্লাস মাইনাস 270 দিন সময় লাগে, এবং আমরা একটা প্রকৃত শিশু জন্মলাভ বা ভূমিষ্ঠ হতে দেখি। ঠিক আছে, তাহলে কি প্রথম হচ্ছে জনন অঙ্গ কি, জননের সহায়তাকারী অঙ্গগুলোকে জনন অঙ্গ বলা হয়। পুরুষদের জনন অঙ্গ কি, প্রধান জনন অঙ্গ শুক্রাশয়, স্ত্রীদের হচ্ছে ডিম্বাশয়। এই শুক্রাশয় থেকে কি সৃষ্টি হয়, শুক্রাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু শুক্রাণু যখন ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করে তখন আমাদের জাইগোট তৈরি হয়। এই জাইগোট মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা দশার মাধ্যমে গিয়ে এর ভ্রূণে পরিণত হয়। ঠিক আছে, এবং এই ভ্রূণ প্লাস মাইনাস 270 দিন বা 280 দিন পরে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হলে সে শিশুটা ভূমিষ্ঠ। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সামারি। ঠিক আছে, এবারে আমরা দেখব আস্তে আস্তে ব্যাপারটা কি হচ্ছে। এতদূর সবার ক্লিয়ার? একটু আমি জেনে নিই, বলো একটু সবার, এতদূর সবার ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক, বেসিকটা নিশ্চয়ই সবার ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে জননতন্ত্রের সংজ্ঞা। এটা আমি ম্যাক্সিমাম জিনিসটা বই থেকেই নিয়েছি, তবে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করব কি বলছে। তো কি বলছে, জননতন্ত্র কাকে বলে? যেসব অঙ্গগুলো তোমার জননে সহায়তা করে, অর্থাৎ জননে অংশগ্রহণকারী অঙ্গগুলো যখন মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকেই জননতন্ত্র বলে। যেমন আমরা কি জানি, কতগুলো কোষ মিলিয়ে কলা তৈরি হয়, আবার কতগুলো কলা মিলিয়ে অঙ্গ তৈরি হয়, আর কতগুলো অঙ্গ মিলিয়ে তন্ত্র তৈরি হয়, তাই তো? তো সেই রকম জননে সাহায্যকারী যেসব অঙ্গ, এইগুলো মিলিয়ে যে তন্ত্র গঠিত হয় তাকেই জননতন্ত্র বলে, সোজা ব্যাপার। এই মুখ্য যৌন অঙ্গ আছে আর কিছু গৌণ যৌন অঙ্গ আছে। ঠিক আছে, তাহলে প্রাইমারি ও সেকেন্ডারি কিছু কিছু সেক্স অর্গান দেখা যায়। মুখ্য মানে কি, আমরা মুখ্য নাম শুনেই বুঝতে পারছি যেগুলো মেন কাজ করে। আমরা কি বললাম, পুরুষদের শুক্রাশয় আর স্ত্রীলোকের ডিম্বাশয়, এটাই মেন। তো সেই জন্য মুখ্য যৌন অঙ্গ পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, স্ত্রীলোকের ক্ষেত্রে ডিম্বাশয়। আর গৌণ যৌন অঙ্গ কাকে বলে বা গৌণ জনন অঙ্গ কাকে বলে? গৌণ যৌন অঙ্গগুলি হচ্ছে জনন অঙ্গগুলির মধ্যে আছে এপিডিডাইমিস পুরুষদের ক্ষেত্রে, ভাসা ইফারেন্সিয়া, শুক্রনালী, শুক্রথলি বা যাকে সেমিনাল ভেসিকল বলা হয়, নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি টিউব বলা হয়, তারপর প্রোস্টেট গ্ল্যান্ড, কাপার্স গ্রন্থি, তারপরে লিঙ্গ, মূত্র জনননালী ইত্যাদি হচ্ছে পুরুষদের গৌণ যৌন অঙ্গ। স্ত্রী লোকের ক্ষেত্রে কি হয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, যোনিপথ, ক্লাইটোরিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন, বার্থলিন গ্রন্থি এবং স্তন গ্রন্থি। এই হচ্ছে স্ত্রী লোকের গৌণ যৌন। আচ্ছা, এটা হচ্ছে যৌন অঙ্গ, ঠিক আছে। আর এবারে হচ্ছে গৌণ যৌন লক্ষণগুলো কি কি, দুটো কিন্তু গুলিয়ে ফেলো না, পরীক্ষায় আসে যে গৌণ যৌন অঙ্গগুলোর নাম কি। তোমাদের যদিও এমসিকিউ টাইপ, তাও বলছি গৌণ যৌন অঙ্গ বললে কিন্তু এইগুলো হবে, ওইগুলো হচ্ছে অঙ্গ। ঠিক আছে, তোমার এপিডিডাইমিস, ভাসাই ফাসাই এগুলো সব আসছে, কি জিনিস দেখাচ্ছি কিন্তু। আর ওটা হচ্ছে অঙ্গ, আর এটা হচ্ছে যৌন লক্ষণ। যৌন লক্ষণ কি, যখন বয়স সন্ধিকাল, অর্থাৎ যখন আমরা টিনেজ, ঠিক আছে 13 to 19, এটাকে টিনেজ বলা হয়। তোমরা এখন কি টিনেজ? হ্যাঁ, তোমরা এখন টিনেজ। তো টিনেজ এই বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের দেহে যে যৌন লক্ষণ প্রকাশিত পায় তাকেই গৌণ যৌন লক্ষণ বলা হয়। তাহলে এই বয়ঃসন্ধিকালকে আমরা কি ঝড়ঝঞ্ঝার কাল নামে চিনি। এই সময় কিশোর বা কিশোরীদের মধ্যে যে টিনেজারদের মধ্যে যে যৌন লক্ষণগুলো প্রকাশিত পায় তাকেই আমরা গৌণ যৌন লক্ষণ। পুরুষদের ক্ষেত্রে কি কি হয়, পুরুষদের দেখবে একটু পেশিবহুল চেহারা, ছেলেরা একটু জিম করতে ভালোবাসে এবং একটু পেশি ফেশি তৈরি হয়, ভারী ও কর্কশ গলা তৈরি হয়, বুকে লোম সৃষ্টি হয়, মুখমণ্ডলে গোঁফ দাড়ি তৈরি হয়, বাহুমূল ও শনিদেশে কেশোদ্গম হয়। বাহুমূল মানে তোমার যেটাকে আমরা বগল নামে চিনি, শনিদেশে আমরা কি হয় লোম দেখা যায়। ঠিক আছে, নারীদের ক্ষেত্রে কি হয়, কোমল শরীর তৈরি হয়, চুলের বৃদ্ধি পায় আর স্তনগ্রন্থি বৃদ্ধি পায়, যোনি দেশে কেশোদ্গম হয়, মোলায়েম ও সরু কণ্ঠস্বর হয়। এগুলো আমরা সবাই মোটামুটি জানি। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে যৌন লক্ষণগুলো, গৌণ যৌন লক্ষণ কি, স্ত্রীদের ক্ষেত্রে গৌণ যৌন লক্ষণগুলো কি, সেগুলো আমরা দেখব। এবার হচ্ছে পুংজননতন্ত্র কাকে বলে। পুংজননতন্ত্র কি, শুক্রাণু উৎপাদন, নিঃসরণ ইত্যাদি বিষয়ের সঙ্গে জড়িত যে যৌনাঙ্গ তাকেই বলে পুংজননতন্ত্র। তাহলে যেসব অঙ্গগুলো মিলিয়ে তৈরি হয় যৌন অঙ্গগুলো তাকেই জননতন্ত্র বলা হয়, আমরা পড়েছি। তাহলে সেখানে শুক্রাণু উৎপাদন ও নিঃসরণ নিয়ে ব্যাপারটা নিয়ে যে যৌনাঙ্গগুলো আছে তাকেই আমরা কি পুংজননতন্ত্র বলি, কারণ পুরুষদের ক্ষেত্রে হচ্ছে সেই জন্য শুক্রাণু উৎপাদন। তো দেখো পুংজননতন্ত্রকে কি কি ভাগে ভাগ করা হয়, প্রধান যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ আর বহিস্থ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গর মধ্যে কি কি আছে, শুক্রাশয়, এটা আমরা মেইন পড়েছি। তারপরে গৌণগুলো আমরা এক্ষুনি দেখেছি, এপিডিডাইমিস, শুক্রনালী, সেমিনাল ভেসিকেল, নিক্ষেপণ নালী,
প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার্স গ্রন্থি। আর যেগুলো বাইরে দেখা যায় যে যৌন অঙ্গ সেগুলো হচ্ছে কি শিশ্ন বা যাকে আমরা পেনিস বলে থাকি, আর হচ্ছে স্ক্রোটাম। ঠিক আছে? এই হচ্ছে বহিস্থ যৌন অঙ্গ। তো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার বাইরের দিকে শিশ্ন, আর এই দিকে এইটাকে এরকম যদি বাইরে থেকে দেখা যায়, এটা হচ্ছে তোমার স্ক্রোটাম বলে একটা থলি দেখা যায়। ঠিক আছে? এটা হচ্ছে বাইরের দিকে দেখা যায়। এটা হচ্ছে বহিস্থ যৌন অঙ্গ। আর ভেতরের দিকে গৌণ যৌন অঙ্গগুলোর মধ্যে কি, কি আসছে? এপিডিডাইমিস আসছে। এটা আবার পরের দিকে দেখছি। এই দেখো এইটা হচ্ছে এপিডিডাইমিস, এর আবার ৩ টে পার্ট আছে দেখছি। তারপরে শুক্রনালী, এই যে শুক্রনালী, তারপরে সেমিনাল ভেসিকেল, এইটা হচ্ছে সেমিনাল ভেসিকেল। তারপরে আছে কি নিক্ষেপণ নালী, এটা হচ্ছে নিক্ষেপণ নালী এটা। তারপরে আসছে কি প্রোস্টেট গ্ল্যান্ড, এই যে প্রোস্টেট গ্ল্যান্ড এটা। তারপরে হচ্ছে তোমার কাউপার্স গ্রন্থি, এই যে এটা হচ্ছে কাউপার্স গ্রন্থি। আর শুক্রাশয় তো আমরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে শুক্রাশয়। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের পুংজননতন্ত্র, এটা হচ্ছে টোটাল। ওকে, তাহলে এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট আসছে কি, নেক্সট হচ্ছে হ্যাঁ পুংজননতন্ত্রের সংক্ষিপ্ত কিছু বিবরণ। তার মধ্যে প্রথমেই দেখবো আমরা কি, প্রথমেই দেখবো আমরা শুক্রাশয় বা যাকে আমরা টেস্টিস নামে চিনি। আচ্ছা, এই টেস্টিসটা কি এক বচন না বহু বচন বলো? এক্ষুনি বলেছি। স্যার বহুবচন। হ্যাঁ, বহু বচন। ঠিক আছে? বহু বচনে এই টেস্টিস স্পেলিংটা। ঠিক আছে? তাহলে কি বলছে, শুক্রাশয়টা কোথায় থাকে? শুক্রাশয়টা আমাদের স্ক্রোটাম নামক একটা থলির ভেতরে থাকে। ঠিক আছে? এসব মনে রাখার ট্রিক্সও দেবো, তো চিন্তা কিছু নেই। শুক্রাশয় কোথায় থাকে? আমাদের স্ক্রোটাম নামক থলি। এই যে এটা পেনিস, তার বাইরে যে শুক্রাশয়টা রয়েছে, যে শুক্রাশয়টা কোথায় আছে? একটা স্ক্রোটাম নামক থলির মধ্যে। ঠিক আছে? এখানে এক জোড়া শুক্রাশয় থাকে, এদিকে একটা এদিকে একটা, দুটো অর্থাৎ এক জোড়া শুক্রাশয় থাকে। প্রতিটি শুক্রাশয় পেছন দিকে স্ক্রোটাল স্যাকের সঙ্গে একটি স্থিতিস্থাপক কর্ড দ্বারা যুক্ত থাকে। মানে প্রতিটা শুক্রাশয় একটা কর্ড দিয়ে যুক্ত থাকে, সেটাকে বলা হচ্ছে কি গুবারনাকুলাম। কি কর্ডের নাম বলো? কি নাম? গুবারনাকুলাম, যার সাথে শুক্রাশয়টা যুক্ত থাকে। বলো কি নাম? কি নাম বলো? উচ্চারণ করতে পারছো না নাকি? মাইকে বলো কি নাম? স্যার কোশ্চেনটা গুবারনাকুলাম। আরেকবার বলবা? প্রতিটা শুক্রাশয় যে কর্ড দ্বারা যুক্ত থাকে সেটাকে কি বলা হয়? গুবারনাকুলাম। গুবারনাকুলাম। কোনটা গুবারনাকুলাম? এই যে তোমার শুক্রাশয়টা রয়েছে, এইটার নিচে যে কর্ড দ্বারা যুক্ত রয়েছে এটাকেই বলা হচ্ছে গুবারনাকুলাম। ঠিক আছে? তাহলে কি শুক্রাশয়টা কোথায় আছে? আরেকবার, শুক্রাশয় কোথায় আছে? স্ক্রোটাম নামক থলিতে। সেই স্ক্রোটাম নামক থলির মধ্যে যে কর্ড দ্বারা শুক্রাশয়টা যুক্ত রয়েছে তাকে বলা হয় গুবারনাকুলাম। ক্লিয়ার? গুবারনাকুলাম। ওকে। এই প্রতিটি শুক্রাশয় কেমন হয়? ডিম্বাকৃতির হয়। আর এর ওজন কত হয়? 10 থেকে 25 গ্রাম। 10 থেকে 25 গ্রাম। ওকে। তাহলে এর ওজন কত হয়? প্রতিটা শুক্রাশয়ের ওজন 10 থেকে 25 গ্রাম। ওকে। আর প্রতিটি শুক্রাশয় টিউনিকা অ্যালবুজিনিয়া নামক দৃঢ় তন্তুময় আবরক দ্বারা ঢাকা থাকে। এইটাই প্রথম প্রশ্ন আসবে যে শুক্রাশয় কি আবরণী দ্বারা ঢাকা থাকে? সেটা হচ্ছে কি টিউনিকা অ্যালবুজিনিয়া। কোনটা টিউনিকা অ্যালবুজিনিয়া? এই যে এইটা হচ্ছে শুক্রাশয়ের এই যে ধারটা, এইটাকে হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে? এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। ওকে। তারপরে কি বলছে? এই আবরণী থেকে কয়েকটি তন্তু নিচের দিকে বিস্তৃত হয়ে শুক্রাশয়টিকে কতগুলো প্রকোষ্ঠে বা খণ্ডে ভাগ করেছে। এই প্রকোষ্ঠগুলি অসংখ্য সূক্ষ্ম কুণ্ডলীকৃত শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল দিয়ে পূর্ণ থাকে। তাহলে সেমিনিফেরাস টিউবিউল কোনটা? এই যে আবরণীগুলো, যে খণ্ডগুলো ভাগে বিভক্ত হয়েছে, এই খণ্ডগুলোর নাম হচ্ছে আবরণীগুলো। আবরণীটা গিয়ে যে খণ্ডে যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই সেমিনিফেরাস টিউবিউল। এইগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। ঠিক আছে? এইগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এই যে এইগুলো পেঁচিয়ে রয়েছে এইগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। ঠিক আছে? তারপরে কি বলছে? এই সেমিনিফেরাস টিউবিউলের পর এই নালিকাগুলি পরস্পর আবার যুক্ত হয়ে একটা রিজু নালিকা গঠন করেছে। রিজু মানে কি জানো কেউ? রিজু মানে কি? রিজু মানে কি? রিজু মানে লম্বা। আর
রিজু মানে কি, কে বলতে পারবে? তো আমি বলছি রিজু মানে হচ্ছে সোজা, স্ট্রেট, একটা লম্বা বা স্ট্রেট। মাইক অফ করো, মাইক অফ, যার মাইক অন আছে একটু অফ করো। একটা সোজা স্ট্রেট নালিকা দ্বারা যুক্ত গঠন গঠন করেছে এবং এই নালিকাগুলি পরপর যুক্ত হয়ে কি গঠন করেছে, রেটি টেস্টিস গঠন করেছে। তাহলে এই সেমিনিফেরাস টিউবিউল ছিল এই অংশটা, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। কারণ কালারটা চেঞ্জ, এইটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল ছিল, এইগুলো এইগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। তারপরে এই যে দেখো এই অংশটা হচ্ছে রেটি টেস্ট, এই যে রিজু নালিকাগুলো গঠন করেছে এগুলো হচ্ছে রেটি টেস্ট। ঠিক আছে, তাহলে প্রথমে কি ছিল, টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরে হচ্ছে সেইগুলো গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে, রেটি টেস্টিস এর সাথে। ঠিক আছে, তারপরে কি বলছে, এইগুলি যখন পরস্পর যুক্ত হয়, কোথায় গিয়ে যুক্ত হয়, ভাষা ইফারেন্সিয়া। এই রেটি টেস্টিস গিয়ে কোথায় যুক্ত হয়, ভাষা ইফারেন্সিয়া সাথে যুক্ত হয়। ঠিক আছে, যেগুলি অবশেষে চূড়ান্তভাবে মিলিত হয় কার সাথে, যেগুলো গিয়ে মিলিত হয় এপিডিডাইমিস, এই অংশটাকে বলা হয় এপিডিডাইমিস। ঠিক আছে, তারপরে সমগ্র এপিডিডাইমিস শুক্রাশয়ের পশ্চাৎভাগে কুণ্ডলীকৃত আকারে অবস্থান করে এবং শুক্রাশয়ে শুক্রাণুকে উৎপন্ন করে এবং টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করে। এই এপিডিডাইমিস একই করে পেছনে গিয়ে অবস্থান করে এবং শুক্রাণু, শুক্রাশয় থেকে শুক্রাণু শুক্রাণু যে উৎপন্ন হয় এবং টেস্টোস্টেরন হরমোনটা ক্ষরিত করে, এর মাধ্যমে বয়ে নিয়ে আসে। ঠিক আছে, তো দেখো এইটা মনে রাখার ট্রিক্স কি, মনে রাখার জন্য প্রথম ট্রিক্স হচ্ছে এসটিভি টা হলো সেম টিভি, এসটিভি হলো সেম টিভি। এসটিভি ধরো ফুল ফর্ম হচ্ছে সেম টিভি, এরকম ভাবে মনে রাখো। ঠিক আছে, এসটিভি সেম টিভি। ঠিক আছে, এস থেকে কি স্ক্রোটাম, টি থেকে কি টিভি, টিভি মানে হচ্ছে এই যে টিউনিকা ভ্যাজাইনালিস, এটা কি টিউনিকা ভ্যাজাইনালিস, এটা হচ্ছে বাইরের একটা আস্তরণ। ঠিক আছে, তারপরে কি এসটিভি হচ্ছে সেম টিভি, সেম হচ্ছে আহ আচ্ছা টিভি, টিউনিকা ভ্যাজাইনালিস, আচ্ছা টা, টা হচ্ছে টি এ। ঠিক আছে, আচ্ছা টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া হলো সেম টিভি, সেম থেকে হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, টি থেকে হচ্ছে রেটি টেস্টিস, ভি থেকে হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, আর লাস্টে তো এপিডিডাইমিস, এটা এমনি মনে থাকে। তাহলে কি এস টিভি হলো সেম টিভি, এস টিভি থেকে প্রথমে হচ্ছে কি স্ক্রোটাম, তারপরে টিভি থেকে টিউনিকা ভ্যাজাইনালিস, হলো এসটিভি, টা হলো সেম টিভি, টা থেকে টিউনিকা অ্যালবুজিনিয়া হলো সেম টিভি, সেম থেকে সেমিনিফেরাস টিউবিউল, তারপরে টি থেকে রেটি টেস্টিস, তারপরে হচ্ছে ভি থেকে ভাসা ইফারেন্সিয়া, লাস্ট হচ্ছে এপিডিডাইমিস। তাহলে এসটিভি টা হলো সেম টিভি। তাহলে প্রথমে কি স্ক্রোটাম, স্ক্রোটামটার বাইরে কি আছে, টিউনিকা ভ্যাজাইনালিস, তার ভেতরে কি আছে, টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরে আছে তোমার সেমিনিফেরাস টিউবিউল, তারপরে সেটা গিয়ে যুক্ত হচ্ছে রেটি টেস্টিস, সেটা গিয়ে তৈরি করছে আমার কি এই ভাষা ইফারেন্সিয়া, সেটাতে যুক্ত হচ্ছে এবং ভাষা ইফারেন্সিয়া কোথায় গিয়ে যুক্ত হচ্ছে, এপিডিডাইমিসে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে আমাদের শর্ট ট্রিক্স কি, এস টিভিটা হলো সেম টিভি। ক্লিয়ার এতদূর? বলো। হ্যাঁ স্যার। স্যার ক্লিয়ার। ঠিক আছে, যাই, নেক্সট, নেক্সট হচ্ছে শুক্রাশয়ের দুটো কাজ কি, মেন কাজ দুটো কি কি। শুক্রাশয়ের মেন দুটো কাজ হচ্ছে, শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস নালিকায় পুং জনন কোষ বা শুক্রাণু উৎপন্ন করে এবং এই শুক্রাণু নালীপথে শুক্রথলিতে এসে জমা হয়। মানে শুক্রাণু উৎপন্ন করা এবং শুক্রথলিতে অর্থাৎ সেমিনাল ভেসিকেলে এসে জমা করে রাখে। আর কি করে, লেডিগের আন্তঃকোষ, লেডিগের আন্তঃকোষ বলে কিছু জায়গা আছে, সেগুলো আবার দেখাবো তোমাকে, সেগুলো আইসিএসএইচ নামক ট্রপিক হরমোনের প্রভাবে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে এবং সার্টোলি কোষ থেকে ইনহিবিন নামক হরমোন নিঃসৃত হয়। তাহলে টেস্টোস্টেরন হরমোন কিভাবে ক্ষরণ হয়, লেডিগের আন্তঃকোষের উপর আইসিএসএইচ হরমোন এসে পড়লে আমাদের টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। এই আইসিএসএইচ হচ্ছে একটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ এর মধ্যে পড়ে। তো এই এফএসএইচ কি করে, আমাদের অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং এই অগ্র পিটুইটারি এফএসএইচ বা আইসিএসএইচ হরমোন এসে যখন লেডিগের আন্তঃকোষের উপর এসে পড়ে, তখন আমাদের বডি থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, যেটা হচ্ছে মেল হরমোন। ঠিক আছে, আর সার্টোলি কোষ থেকে ইনহিবিন একটা হরমোন ক্ষরিত হয়, যেটা কি করে, ইনহিবিন মানে কি, তোমাকে ইনহিবিট করছে বা দমিয়ে রাখছে, যেটা কাকে দমিয়ে রাখে, এফএসএইচ বা আইসিএসএইচ এর ক্ষরণকে দমিয়ে রাখে।
কারণ তোমার ধরো অনেক বডিতে প্রচুর টেস্টোস্টেরন হয়ে গেছে, ঠিক আছে, তাও আরো তুমি কি মানে কি বলে মেলের উপর আর কি হবে, তুমি কত মেল হতে পারো, ঠিক আছে, তো টেস্টোস্টেরন অনেক হয়ে গেছে, তাকে তো দমিয়ে রাখতে হবে, সেজন্য ইনহিবিন হরমোন ক্ষরণ করে কোথা থেকে, সার্টোলিক কোষ থেকে, ঠিক আছে, এই দুটো হচ্ছে শুক্রাশয়ের কাজ। এবার হচ্ছে স্ক্রোটাম, স্ক্রোটামের কাজ কি, স্ক্রোটাম মানে আমরা দেখেছি ওই যে থলিটা, ঠিক আছে, যার মধ্যে আমাদের শুক্রাশয়টা আছে বা যাকে শুক্রাশয় থলি বলা হয়। এই শুক্রাশয় দুটি যে চামড়ার থলির মধ্যে অবস্থান করে তাকে আমরা কি বলি, স্ক্রোটাম নামে চিহ্নিত। এই স্ক্রোটাম থলিটা 7টি কোট বা আবরক দ্বারা গঠিত। এই স্ক্রোটামের আবার 7টা আবরণী আছে। তো বাইরে থেকে ভেতরের দিকে দেখলেই আবরণীগুলোকে কি নামে চেনা হয়, চামড়া থাকে প্রথমে, অবশ্যই চামড়া তো থাকবেই, তারপরে কি থাকে, টিউনিকা ডার্টাস, তারপরে থাকে বহিস্পার্মাটিক ফ্যাসা, তারপরে হচ্ছে ক্রিমাস্টেরিক ফ্যাসা, তারপরে হচ্ছে অন্তোস্পার্মাটিক ফ্যাসা, তারপরে হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, তারপরে আছে এই টিউনিকা ভ্যাজাইনালিসের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভিসেরাল পার্ট আর একটা হচ্ছে প্যারাইটাল পার্ট। এই টোটাল 7 ভাগে বিভক্ত। এটা অতটা মনে রাখতে হবে না, এমনি মনে থাকে, প্রথমে বাইরের দিকে তোমার চামড়া তো অবশ্যই থাকবে, তারপর টিউনিকা ডার্টাস, তারপরে বহিস্পার্মাটিক ফাসা, এখানে সব ফাসা বলা হয় দেখবে, বহিস্পার্মাটিক ফাসা, এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা, তারপরে ক্রিমাস্টেরিক ফাসা, তারপরে অন্তোস্পার্মাটিক ফাসা, তারপর টিউনিকা ভ্যাজাইনালিস ওই যেটা বললাম, আর এর ওই ভিসেরাল স্তর থাকে, আর একটা হচ্ছে প্যারাইটাল স্তর, ঠিক আছে। এই উভয় স্তরের মাঝে হাইড্রোসিলিক বলে একটা তরল থাকে, এই দুটো স্তরের মাঝে একটা হাইড্রোসিলিক তরল থাকে, হাইড্রোসিলিক ফ্লুইড। এই স্ক্রোটামের কাজ কি, স্ক্রোটাম দেখো এটা বডির বাইরে থাকে, কেন থাকে, আমাদের বডির নরমাল টেম্পারেচার কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 97 ডিগ্রি সেন্টিগ্রেড, 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো শুক্রাণু উৎপাদনের জন্য এর থেকে আরো 3-4 ডিগ্রি কম টেম্পারেচার আমাদের বডিতে প্রয়োজন, ঠিক আছে। তো সেই জন্য এটা হচ্ছে শুক্রাণু উৎপাদনের পক্ষে আদর্শ। তো বাইরের পরিবেশের টেম্পারেচার যাই হোক না কেন, এইখানের উষ্ণতাটাকে পরিবর্তন হতে দেয় না, সেটা কে করতে দেয় না, স্ক্রোটাম করতে দেয় না। সেই জন্য তুমি অনেক গরমেই চলে যাও, অনেক তুমি রাজস্থানে চলে যাও বা তুমি কাশ্মীরেই চলে যাও, যেখানেই যাও তোমার শুক্রাণু উৎপাদনে কোনো রকম প্রবলেম হবে না, সেটা কার জন্য হচ্ছে, স্ক্রোটামের জন্য কোনো রকম প্রবলেম হবে। আর যদি বডিটা মানে তোমার শুক্রাশয়টা ভেতরে থাকতো, বডির ভেতরে থাকতো, তাহলে কি হতো, বডি টেম্পারেচারে মেনটেন করতো, এবং বডি যখন গরম হয়ে যেত বা বডি যখন অনেক ঠান্ডা হয়ে যেত তখন তোমার কিন্তু ওই শুক্রাণু উৎপাদনে প্রবলেম হতো। সেই প্রবলেম যাতে না হয় সেই জন্য স্ক্রোটামটা বাইরের দিকে থাকে এবং এর মধ্যে শুক্রাশয়টা থাকে। কি করে, উষ্ণতার মাত্রাকে নির্দিষ্ট রাখতে সাহায্য করে, যে মাত্রায় শুক্রাণু উৎপন্ন হতে হেল্প করে। ক্লিয়ার, স্ক্রোটাম ক্লিয়ার? হ্যাঁ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ঠিক, আইসিএসএইচ। বোঝা গেছে স্ক্রোটাম? চলো নেক্সট। এবার হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস আমরা দেখলাম এই যে তোমার স্ক্রোটামের মধ্যে যে শুক্রাশয়টা আছে, তো তার মধ্যে টিউনিকা অ্যালবুজিনিয়া সেমিনিফেরাস টিউবিউল গঠন করছে, তারপর সেমিনিফেরাস টিউবিউল গিয়ে রেটিটেস্টিসে পরিণত হচ্ছে, রেটিটেস্টিস গিয়ে আমার ভাসা ইফারেন্সিয়াতে পরিণত হচ্ছে, এবং ভাসা ইফারেন্সিয়া গিয়ে যুক্ত হচ্ছে এপিডিডাইমিসে যুক্ত হচ্ছে, ঠিক আছে। তো এটা কি বলছে, একটা 6 মিটার দীর্ঘ একটা কুণ্ডলীকৃত নালী, 6 মিটার, 6 মিটার মানে কতটা জানো, আমাদের নরমাল যে বাড়ির হাইট হয় সেটা হচ্ছে, একতলা বাড়ির হাইট হচ্ছে 3 মিটার, তারও ডবল মানে দুতলা বাড়ির হাইট হচ্ছে 6 মিটার দীর্ঘ, বুঝতে পারছো কত বড় একটা নালী। তো এই 6 মিটার দীর্ঘ কুণ্ডলীকৃত নালিকা যা শুক্রাশয়ের মধ্য দেশের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। এর ঊর্ধ্ব প্রান্ত শুক্রাশয়ের ঊর্ধ্ব মেরুতে যুক্ত থাকে, এই যে উপরের দিকের প্রান্ত শুক্রাশয়ের উপরের দিকে যুক্ত থাকে, এবং শেষ প্রান্তটা ভাসা ডিফারেন্সিয়ার সাথে যুক্ত থাকে, এই যে ভাস ডিফারেন্সের সাথে যুক্ত, ঠিক আছে। যা একে আবার 3টে অংশে বিভক্ত করা হয়, কাপট, কর্পাস, কডা। কাপট এপিডিডাইমিস, কর্পাস এপিডিডাইমিস আর হচ্ছে কডা এপিডিডাইমিস। তাহলে একে 3টে পার্টে ভাগ করা হয়, কাপট, কর্পাস আর কডা, ঠিক আছে। তো এই 3টে ভাগে ভাগ করা। এর কাজ কি এপিডিডাইমিস, এই নালীর মধ্যে শুক্রাণু সাময়িকভাবে অবস্থান করে, প্রায় 18 থেকে 24 ঘন্টা এখানে থাকতে পারে এবং পুষ্ট হয় এবং গতিশীলতা অর্জন করে, এখান থেকে গতিশীলতা, মোট কথা এখানে সাময়িকভাবে থাকতে পারে কিছুক্ষণের জন্য, একদিন মতো থাকতে পারে, ক্লিয়ার? হচ্ছে এপিডিডাইমিস। তারপরে কি ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাদের
মানে বন্ধাত্মকরণ করা হয় পুরুষদের ক্ষেত্রে, তো তখন এই ভাঁজ ডিফারেন্স দুটোকে কেটে দেওয়া হয়, কেটে গিট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? সেটা কুকুরেরও করা হয় অনেক সময়, যাতে কুকুরের বংশ বিস্তার না ঘটে, আর কিছু পুরুষদেরও করা হয়। ঠিক আছে? কিছু একটা দেশ আছে, কোন দেশ এই মুহূর্তে নাম ভুলে গেছি। সেখানে কেউ যদি মানে রেপ কেসে সাজা পায়, তার এই ভাঁজ ডিফারেন্স কেটে দেওয়া হয়। কেটে তাকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ? তাকে কোনো জেল-টেল আর দেওয়া হয় করা হয়নি। এই হচ্ছে তার সাজা। যাই হোক। তো ভাঁজ ডিফারেন্স কি? এপিডিডাইমিসের শেষ প্রান্তে গিয়ে যুক্ত হয় একটা দীর্ঘ সূক্ষ্ম নালী যুক্ত থাকে, তার নাম হচ্ছে শুক্রনালী বা ভাঁজ ডিফারেন্স। এই শুক্রনালীটা এই শুক্রাশয় থেকে উৎপন্ন হয়ে ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে পেলভিক ক্যাভিটির মধ্যে প্রবেশ করে। ইঙ্গুইনাল ক্যানাল, এই যে এই জায়গাটা হচ্ছে ইঙ্গুইনাল। এখান থেকে শুক্রনালীটা বেরোলো, এখান থেকে ভাঁজ ডিফারেন্সটা বেরোলো, এবং এই ইঙ্গুইনাল ক্যানাল, এইটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল, এর মধ্যে দিয়ে গিয়ে আবার তোমার পেলভিক গার্ডেলকে ঘুরে তোমার আবার মূত্রাশয়ের সাথে লুপ করে, এই যে মূত্রাশয় যেটা আছে তার সাথে এরকম বেঁকে লুপ করে তোমার আবার যুক্ত হচ্ছে আমাদের স্ক্রোটামে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ভাঁজ ডিফারেন্স। তো এখানেই কেটে দেওয়া হয়। ওকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই নালীর মাধ্যমে শুক্রথলি থেকে শুক্রাণু বাহিত হয়ে মূত্রনালীতে পৌঁছায়। এটাই শুক্রনালী, সেটাই হচ্ছে মূত্রথলি নালী। মানে একসাথে তোমার সিমেন প্লাস মানে কি বলে টয়লেট, দুটো একই জায়গা থেকেই পুরুষদের ক্ষেত্রে নিক্ষিপ্ত হয়। ঠিক আছে? তো এখানে কি হয়? এখানে শুক্রাণু সঞ্চয় হয় কিছুক্ষণের জন্য, এবং শুক্রাণু পরিবহনের সময় পুষ্টিতে সাহায্য করে। আর শুক্রাশয় ও এপিডিডাইমিসকে একত্রে কি বলা হয়? টেস্টিকল বলা হয়। ওকে, এইটা একটু মনে রাখো। টেস্টিকল কাকে বলে? শুক্রাশয় ও এপিডিডাইমিসকে একত্রে আমরা টেস্টিকল বলি। ওকে। তো নেক্সট ভাঁজ ডিফারেন্স হলো। এবারে আসছে শুক্রথলি বা সেমিনাল ভেসিকল। এই অংশটাকে বলা হচ্ছে শুক্রথলি। দুদিকে দুটো শুক্রথলি আছে। এই যে ভাঁজ ডিফারেন্সটা এলো, এসে ঘুরে এখানে শুক্রথলি বা সেমিনাল ভেসিকলে এসে জয়েন হয়। ঠিক আছে? সেমিনাল ভেসিকলটা কি? বলছে মূত্রাশয়ের গ্রীবার অঙ্কদেশের দুপাশে একটি করে শুক্রথলি থাকে। এই যে অঙ্কদেশের দুপাশে দুটো শুক্রথলি থাকে। এর মধ্যে শুক্র রস সহ শুক্রাণুগুলি অবস্থান করে। এর মধ্যে শুক্র রস সহ শুক্রাণু অর্থাৎ সিমেন জমা থাকে। ঠিক আছে? শুক্রাণুগুলি জমা থাকে। সেমিনাল ভেসিকল মানে কি? সিমেন এখানে জমা থাকে। ওকে, বোঝা কথা। এর কাজ কি? এই অংশের নিঃসৃত তরলে উপস্থিত কি থাকে? ফ্রুক্টোজ ও সাইট্রেট শুক্রাণুর পুষ্টিতে সহায়তা করে এবং শুক্রাণুর চলন শক্তি বৃদ্ধি করে। এতে কি থাকে? ফ্রুক্টোজ থাকে আর সাইট্রেট থাকে, যা শুক্রাণুকে নারিশমেন্ট প্রদান করে এবং শুক্রাণুগুলিকে চলতে সাহায্য করে। ঠিক আছে? মোবিলিটি প্রদান করে শুক্রাণুগুলো। আর কি নিক্ষেপণ নালী, কি যাকে এজাকুলেটরি ডাক্ট বলা হয়। এই যে এই দুটো হচ্ছে এজাকুলেটরি ডাক্ট, যেখানে তোমার এই শুক্রনালী আর তোমার মূত্রনালী এসে মিলিত হয়। এটা হচ্ছে এজাকুলেটরি ডাক্ট। কি বলছে? যেখানে শুক্রথলি থেকে যে শুক্রনালী মূত্রনালীতে উন্মুক্ত হয় তাকেই নিক্ষেপণ নালী বলা হয়। এই নালী শুক্রথলির নালী ও শুক্রনালীর শেষ প্রান্ত মিলিত হয়ে গঠিত হয়। এই যে শুক্রনালী ও মূত্রনালীর শেষ প্রান্ত এসে মিলিত হয়ে তোমার এই এজাকুলেটরি ডাক্ট তৈরি হয়। ঠিক আছে? তো এই সঙ্গমকালে এই নালীর মাধ্যমে তোমার শুক্রাণু মূত্রনালীতে নিক্ষিপ্ত হয়। এই নালীর মাধ্যমেই গিয়ে তোমার শুক্রাণু মূত্রনালীতে এখান থেকে নির্গত হয়ে বেরোয়। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার নিক্ষেপণ নালীর কাজ। ওকে, চলো এবারে আসছি প্রোস্টেট। আমরা দেখবে অনেকের প্রোস্টেট গ্ল্যান্ডে প্রবলেম হয় বয়স্কদের। ঠিক আছে? তো প্রোস্টেট গ্রন্থি কোথায় থাকে? এই সেমিনাল ভেসিকেলের নিচে এরকম গার্ডারের মতো একটা অংশ থাকে। ঠিক আছে? যেটা এই তোমার এজাকুলেটরি ডাক্টটাকে এরকম ধরে রাখে। তো এটাকে কি বলা হয়? প্রোস্টেট বলা হয়। কি বলছে? মূত্রাশয়ের গ্রীবাদেশের গোড়ায় মূত্রনালীকে ঘিরে একটা গ্রন্থি থাকে, তাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি। এটা একটা সাহায্যকারী গ্রন্থি যার সংখ্যায় একটাই থাকে। পরীক্ষায় দেবে এমন একটা গ্রন্থির নাম বলো জননাঙ্গে পুরুষদের, যেটা একটাই থাকে। এতক্ষণ দেখো সবগুলো জোড়ায় জোড়ায় ছিল। ঠিক আছে? এইটা হচ্ছে একটাই থাকে। ঠিক আছে? এই গ্রন্থিটা একটাই থাকে। ঠিক আছে? এর কাজ কি? প্রোস্টেট গ্রন্থির ক্ষরণ মূত্রনালীকে পিচ্ছিল করে এবং শুক্রস্খলন হতে সহায়তা করে। মানে মূত্রনালীকে একটু পিচ্ছিল করে দেয়, হরহরে করে দেয়, যার ফলে শুক্রাণুগুলো যাতে সহজেই নির্গত হতে পারে, সেটার কাজ। এরপরে দেখো কিউপার্স গ্ল্যান্ড কি? এটা পরীক্ষায় বারবার দেয় এবং নিটের পরীক্ষাতেও বারবার দেয়। ঠিক আছে? কিউপার্স গ্ল্যান্ড কি, বা যাকে কুপার্স গ্ল্যান্ডও বলা হয়।
তো কিউপার্স গ্ল্যান্ড কি, যেটাকে আমরা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বলি। তো কিউপার্স হচ্ছে একজোড়া মটর দানার মতো গ্রন্থি, যেটা পোস্টেটের নিচে অবস্থিত। এই যে এটা হচ্ছে মটর দানার মতো গ্রন্থি, যেটা পোস্টেটের নিচের দিকে অবস্থিত। এটা এসে আমাদের মূত্রনালীতে এসে উন্মুক্ত হয়, ঠিক আছে। আর এর কাজ কি, এরও কাজ ওই মূত্রনালীকে পিচ্ছিল করা। এখানে বেশিরভাগ জিনিসেরই কাজই হচ্ছে ওই মূত্রনালীটাকে পিচ্ছিল করা, ঠিক আছে, যাতে শুক্রাণুটা ভালোভাবে বা সিমেন্টটা ভালোভাবে নির্গত হয়, ঠিক আছে। এবারে শিশ্ন বা পেনিস, এটা হচ্ছে তোমার শিশ্ন বা পেনিস। এটা কি হচ্ছে, একটি সঙ্গম অঙ্গ, এটি পেশিময় অঙ্গ। এটা সঙ্গমকালে দৃঢ় বা বর্ধিত হতে পারে। এর মধ্য দিয়ে মূত্র জনন নালী বিস্তৃত থাকে। এর ভেতর থেকে মূত্রনালী ও জনন নালী একসাথেই থাকে, এটা একটাই বলা হয়। তো এটাই বিস্তৃত থাকে। এর কেন্দ্রে থাকে কর্পাস স্পঞ্জিয়াম। পরীক্ষায় দেবে কর্পাস স্পঞ্জিয়াম কোথায় থাকে। এই যে এই মিডিলের দিকে যে অংশটা, এটাকে বলা হচ্ছে কর্পাস স্পঞ্জিয়াম, ঠিক আছে। এই মাঝখানের দিকের অংশটা, এটা হচ্ছে কর্পাস স্পঞ্জিয়াম। একে দুপাশ থেকে ঘিরে রাখে, তার নাম কি, কর্পোরা ক্যাভার্নোসা। একে দুপাশ থেকে ঘিরে যে পেশিটা থাকে তাকে বলে কর্পোরা ক্যাভার্নোসা। এই দুটো পেশির নাম হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা। তাহলে কর্পোরা ক্যাভার্নোসা কি, দুপাশ থেকে ঘিরে থাকে, মাঝখানে যেটা থাকে স্পঞ্জের মতো অংশ, কর্পাস স্পঞ্জিয়াম, ঠিক আছে। আর শিশ্নের অগ্রভাগে, একদম অগ্রভাগের দিকে কর্পাস স্পঞ্জিয়াম থাকে, একে গ্ল্যান্স পেনিস বলা হয়। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, গ্ল্যান্স পেনিস কোনটাকে বলা হয়, শিশ্নের অগ্রভাগের এই অংশটাকে আমরা গ্ল্যান্স পেনিস বলে থাকি, ঠিক আছে। এই অংশটা একটা চামড়া দ্বারা আবৃত থাকে, একে প্রিপিউস বলা হয়। এটাও ইম্পর্টেন্ট, এই গ্ল্যান্স পেনিসটা একটা চামড়া দ্বারা ঢাকা থাকে, একে প্রিপিউস বলা হয়, ঠিক আছে। এই অংশে পরিবর্তিত সিবেসিয়াস গ্রন্থি হিসাবে টাইসনের গ্রন্থি থাকে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। মোট কথা প্রিপিউস কি, গ্ল্যান্স পেনিসকে ঘিরে যে চামড়ার আস্তরণ থাকে তাকে বলে প্রিপিউস। আর কর্পাস স্পঞ্জিয়াম কি, ভেতরের দিকে যে পেশিটা থাকে তাকে ঘিরে থাকে কি, কর্পোরা ক্যাভার্নোসা, ঠিক আছে। দেখবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা মুসলমানি বলে একটা ব্যাপার শুনে থাকি, বাচ্চাদের ক্ষেত্রে করা হয়, ঠিক আছে। তো তখন কি করা হয়, এই প্রিপিউস যে চামড়াটা থাকে এইটাকেই কেটে দেওয়া, ব্যাস, এটাই, আর কিছুই না। এই গ্ল্যান্স পেনিসের উপরে এই চামড়াটাকে কেটে দেওয়া, ব্যাস, এইটাই হচ্ছে ওই সিরেমনিটা, ঠিক আছে। চলো, এতদূর বোঝা গেছে। এরপরে আমরা শুরু করব স্ত্রী জননতন্ত্র। বলো, এতদূর ক্লিয়ার? একটু জানো পুং জননতন্ত্র ক্লিয়ার কি, একটু বলো। হ্যাঁ স্যার। সবার? বাকিরা কোথায় পালালো রে? রূপায়ণ হাত তুলেছে, বলো। রূপায়ণ কিছু বলবে? রূপায়ণ মাইক অন করেছে কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে না ভাই, বলো, কিছু বলবে? ওই যে থামস আপ করতে গিয়ে ওটাতে হাত চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আসছে স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টরি সিস্টেম। এখানে কি ডিম্বাণু উৎপাদন বা নিঃসরণ, ভ্রূণ গঠন, ভ্রূণের শিশুতে রূপান্তর ইত্যাদি কার্যকরীর জন্য যে অঙ্গগুলো মিলিত হয়ে তন্ত্র গঠন করে তাকে স্ত্রী জননতন্ত্র বলা হয়। স্ত্রী জননতন্ত্রকেও আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রধান যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ, বহিস্থ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গ কি, একজোড়া ডিম্বাশয় দেখা যায়, যেমন পুরুষদের ক্ষেত্রে ছিল শুক্রাশয়, ছিল ডিম্বাশয়, ঠিক আছে। গৌণ যৌনাঙ্গ বলতে কি বলে, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী, এই যে এই অংশটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, আর এটা হচ্ছে তোমার ডিম্বাশয়। তারপরে কি হচ্ছে, জরায়ু, এই অংশটা হচ্ছে জরায়ু, এই অংশটা পুরোটাই হচ্ছে তোমার জরায়ু। তারপরে হচ্ছে কি, বার্থলিন গ্রন্থি, দেখো এখানে আছে বার্থলিন গ্রন্থি, কোথায় গেল রে ভাই? এই জায়গাটা অবস্থিত বার্থলিন গ্রন্থি, ঠিক আছে, এইখানে। তো যাই হোক, তারপরে এই জায়গাটা পুরোটাকেই মনে হয় বার্থলিন গ্রন্থি বলে, আমার এই সময় মনে হচ্ছে না। তাই তো, ঠিক। তো তারপরে হচ্ছে দেখো কি, বহিস্থ যৌনাঙ্গ। বহিস্থ যৌনাঙ্গের মধ্যে পড়ছে ভালভা আর হচ্ছে স্তন গ্রন্থি, ঠিক আছে। ভালভা কি, ভালভার মধ্যে কতগুলি পার্ট আছে, মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস, ভেস্টিবিউল ইত্যাদি। আর স্তন গ্রন্থি তো আমরা সবাই জানি, ঠিক আছে। যাই হোক, এবারে আসছি নেক্সট, ডিম্বাশয়। ডিম্বাশয় বা ওভারি। ডিম্বাশয় বা ওভারি হচ্ছে এটা মেন যৌনাঙ্গ স্ত্রীদের ক্ষেত্রে। তো মানুষের ডিম্বাশয় দুটি স্ত্রীলোকের শনি গহ্বরের জরায়ুর দুপাশে অবস্থান করে, যে জরায়ুর দুটো পাশে অবস্থান করে, এটা একটা ডিম্বাশয়,
এদিকে একটা ডিম্বাশয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে? এটা মানে খোলা অবস্থায় দেখাচ্ছে, কিন্তু এটা এরকম ভাবে থাকে, ঠিক আছে? জরায়ুর দুপাশে থাকে। এই ডিম্বাশয় দুটি ডিম্বরজ্জু মানে নালী দ্বারা ডিম্ব নালীর সঙ্গে যুক্ত থাকে এবং ব্রড লিগামেন্ট দিয়ে জরায়ুর সঙ্গে যুক্ত। এই যে লিগামেন্ট, এটাকে হচ্ছে ব্রড লিগামেন্ট বলা হয়, এর সাথে জরায়ুর সাথে যুক্ত, ঠিক আছে? আর প্রতিটা ডিম্বাশয় কেমন হয়? চ্যাপ্টা, উপবৃত্তাকার। এদের দৈর্ঘ্য কত? যেগুলোকে হাইলাইট করা আছে এগুলো পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে আ 3 সেন্টিমিটার হবে। প্রস্থ 3 সেন্টিমিটার, ঠিক আছে? আর পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার পুরু, ঠিক আছে? ডিম্বাশয়ের মধ্যে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি থাকে। আর পরিণত ডিম্বথলির মধ্যে আমার ডিম্বাণু অবস্থান করে। আর ডিম্বাণু উৎপন্ন করা ও হরমোন নিঃসরণ করা হচ্ছে এই ডিম্বাশয়ের main কাজ। ওকে। এরপরে আসছি ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। এই ডিম্বাশয়গুলো যার সাথে যুক্ত হয়ে আমার জরায়ুতে ঢুকেছে সেটাকেই বলা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। দেখো এটি হচ্ছে গৌণ যৌনাঙ্গ। জরায়ুর উভয় পাশে থাকে যে দুটো নালী থাকে তাকেই বলা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, যেটা ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত। ডিম্বাশয় থেকে জয়েন্ট হয়েছে, ঠিক আছে? তো এটাকেই ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী বলা হয়। এই ফ্যালোপিয়ান টিউবের দৈর্ঘ্য কত? 10 থেকে 12 সেন্টিমিটার, ঠিক আছে? এই ফ্যালোপিয়ান টিউবকে আবার 4 টে অংশে ভাগ করা। এটা পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। ফ্যালোপিয়ান টিউবকে কটা ভাগে ভাগ করা যায়? 4 টে অংশে। দেখো প্রথমটা যখন যেটা ইউটেরাসের সাথে বা জরায়ুর সাথে যুক্ত তাকে বলা হয় ইউটেরাইন। তারপরের পার্টটা হচ্ছে ইসথমাস। তারপরের পার্টটাকে বলা হয় অ্যাম্পুলা। তারপরের পার্টটাকে বলা হয় ইনফান্ডিবুলা। তাহলে কি কি? ইউটেরাইন, ইসথমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলা। কি করে মনে রাখবে? দেখো ইউ ইউ বা YOU, ইউ এর পর কি কি বসে না? ইউ এর পর ইস বসে না, ঠিক আছে? ইস বসে না, এম বসে না, ঠিক আছে? ইন বসে না। তো হয়ে গেল। ইউ থেকে ইউটেরাইন, তারপরে ইস থেকে ইসথমাস, এম থেকে অ্যাম্পুলা, ইন থেকে হচ্ছে ইনফান্ডিবুলাম। হয়ে গেল। তাহলে ইউটেরাইন, ইসথমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম। ইউ এর পরে দেখবে এগুলো কিছুই বসে না। ইউ, ইস বসে না, আর বসে, এম ও বসে না, ইনও বসে না। তো ইউটেরাইন, ইসথমাস, অ্যাম্পুলা আর ইনফান্ডিবুলাম। ওকে। এই ডিম্বনালীর শেষের দিকে অবস্থিত ফানেলের মতো অংশ হচ্ছে এই ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম হচ্ছে একটা ফানেলের মতো অংশ। এই ফানেলের মুখের মুক্ত দিক প্রান্তের দিকে যেটা ডিম্বাণুর সাথে ডিম্বাশয়ের সাথে যুক্ত হয় সেটা একটা ক্ষুদ্র আঙুলের মতো অংশ প্রবর্ধক দেখা যায়। তাকে ফিমব্রি বলা হয়। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফিমব্রি কোথায় দেখা যায়? ইনফান্ডিবুলাম অংশে ফিমব্রি দেখা যায়। ঠিক আছে? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ডিম্বনালী ডিম্বাণু পরিবহন করে এবং ডিম্বনালীর অ্যাম্পুলাতে ডিম্বাণু নিষেক ঘটে। পরীক্ষার প্রশ্ন দেবে কোথায় ডিম্বনালী, কোন ডিম্বনালীর বা ফ্যালোপিয়ান টিউবের কোন অংশে ডিম্বাণুর নিষেক ঘটে? নিষেক ঘটে মানে তোমার শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে। অ্যাকচুয়ালি কি হয়? এই যে ডিম্বাশয় থেকে মধ্যে কি আছে? ডিম্বাণু আছে, ঠিক আছে? এই ডিম্বাণুটা আ আ কি করে? ডিম্বাণুটা নিক্ষিপ্ত হয়ে তোমার এখানে এসে দাঁড়িয়ে থাকে। ওয়েট করে। ঠিক আছে? ওয়েট করে। তো ওয়েট করার পর আ এখান থেকে যখন শুক্রাণু আসে, শুক্রাণু এসে এর সাথে যেটা ফার্টিলাইজ করতে পারে সেটা কোথায় হয়? এই জায়গাটাই ফার্টিলাইজ। আর অন্য কোথাও হবে না। অ্যাম্পুলা অংশে ফার্টিলাইজ বা নিষেক করে। নেক্সট, নেক্সট হচ্ছে জরায়ু বা ইউটেরাস কি? স্ত্রী দেহের শনি গহ্বরের মূত্রাশয় ও মলাশয়ের মাঝখানে, এই যে এটা হচ্ছে তোমার মূত্রাশয়, এই যে এটা হচ্ছে মূত্রাশয় আর এটা হচ্ছে তোমার মলাশয়। এই মূত্রাশয় আর মলাশয়ের মাঝের যে অংশ এটাকেই বলা হচ্ছে আমার যোনি। এই জরায়ু, সরি, জরায়ু বা ইউটেরাস বলা হয়। তো এখানে এটা ন্যাসপাতি শেপ হয়। এটা পরীক্ষায় দেয় যে কোন শেপের দেখা যায়? পিয়ার শেপ বা নাসপাতি শেপ। প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে জরায়ুর দৈর্ঘ্য, এটাও পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট, 6 থেকে 7.5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। যখন 8 মাস গর্ভাবস্থায় দেখা যায় তখন এর দৈর্ঘ্য বেড়ে 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়। কারণ এর মধ্যেই ভ্রূণটা বড় হচ্ছে। সেইজন্য এটা 6 সেন্টিমিটার থেকে বেড়ে 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে? এর আবার ৩ টে অংশে বিভক্ত। এই জরায়ুটা আবার ৩ টে অংশে বিভক্ত। কি কি? ফান্ডাস, বডি আর হচ্ছে সার্ভিক্স। এই যে দেখো প্রথমটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে ফান্ডাস, তারপর হচ্ছে বডি, এটা হচ্ছে বডি আর এই অংশটা হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে? ফান্ডাস, বডি, সার্ভিক্স। কি করে মনে রাখবে? ফান করছে কে? BC। ঠিক আছে?
ভালো ছেলে। ফান করছে কে? বিসি। তো ফান থেকে ফান্ডাস, বি থেকে বডি, সি থেকে সার্ভিস। ঠিক আছে? তাহলে তিনটে শর্ট ট্রিক্স দিয়েছি এখনো পর্যন্ত। প্রথমে আমরা ওইদিকে দিয়েছিলাম পুরুষদের ক্ষেত্রে, আর এখানে তোমার দিয়েছি কি ইউ এর সাথে ইজ, অ্যাম আর ইন বসে না, আর এখানে বললাম ফান করছে বিসি, ফান্ডাস, বডি, সার্ভিস। এটা হচ্ছে জোড়ায়। এবারে আসছি স্যার জনি। আরেকবার বলো তো। কোনটা? স্যার ভয়েসটা ছিল না, শুনতে পেলাম না। শর্ট ট্রিক্সটা ওই কি ফান বিসি ওটা। হ্যাঁ, তো জরায়ুর অংশগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করি। জরায়ুর টোটাল তিনটে অংশে বিভক্ত। একটা হচ্ছে ফান্ডাস, বডি বা দেহ, আর হচ্ছে সার্ভিক্স। তো এই ফান্ডাস, বডি আর সার্ভিক্স কে মনে রাখার জন্য শর্ট ট্রিক্স হচ্ছে ফান করছে কে? ফান করছে মানে কি? মজা করছে কে? বিসি। ঠিক আছে? আমরা বলি না কথায় কথায় বিসি। তো এইরকম ভাবে মনে রাখবে, ফান করছে কে? বিসি। তো ফান থেকে ফান্ডাস, বি থেকে হচ্ছে বডি, সি থেকে হচ্ছে সার্ভিক্স। ক্লিয়ার? এটা হচ্ছে জরায়ুর ভাগ। ওকে, এটা হচ্ছে ওকে স্যার। ক্লিয়ার। হ্যাঁ এটা হচ্ছে যোনি বা ভ্যাজাইনা। ভ্যাজাইনা এটা হচ্ছে সার্ভিক্সের পরবর্তী অংশ। এটা প্রায় 8 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট নলাকার অংশ। এই অংশটা হচ্ছে ভ্যাজাইনা। ঠিক আছে? এটা সার্ভিক্স, এর পরবর্তী অংশ হচ্ছে ভ্যাজাইনা। এটা 8 সেন্টিমিটার দীর্ঘ। ঠিক আছে? এটাও পরীক্ষায় দেয় কত সেন্টিমিটার দীর্ঘ। এটা হচ্ছে 8 সেন্টিমিটার দীর্ঘ। ওকে, নেক্সট। এটা হচ্ছে বার্থোলিন গ্রন্থি। আর দেখো পুরুষদের ক্ষেত্রে ছিল কুপার্স গ্রন্থি, এখানে ছিল বার্থোলিন গ্রন্থি। পরীক্ষায় দেবে যে বার্থোলিন গ্রন্থি কাদের দেখা যায়, পুংজননতন্ত্রে না স্ত্রী জননতন্ত্রে। গুলিয়ে ফেলে না, কুপার্স ছিল পুরুষদের। ঠিক আছে? বার্থোলিন গ্রন্থি কোথায় দেখা যায়? স্ত্রীদের বডি। ঠিক আছে? বার্থোলিন গ্রন্থি কোথায় দেখা যায়? দেখো এই যে এই অংশটাকে বলা হয় বার্থোলিন গ্রন্থি। যোনি দেহের নিকটবর্তী অঞ্চলে দুপাশে দুটো ছোট মটর দানার মতো অংশ দেখা যায়, তাকে বার্থোলিন গ্রন্থি বলে। এই যে এটা হচ্ছে তোমার যোনি, যার দুপাশে দুটো মটর দানার মতো অংশ, এই যে দুটো মটর দানার মতো অংশকে বলা হয় বার্থোলিন গ্ল্যান্ড। এই গ্রন্থি মিউকাস ক্ষরণ করে, যা যোনিপথকে পিচ্ছিল সিক্ত রাখে। ঠিক আছে? এটাও ওই সেম, ওই যেমন কিউপাস গ্ল্যান্ড ওখানে কাজ করতো বা প্রোস্টেট গ্ল্যান্ড কাজ করতো, সেম এও সেম কাজ করে, বার্থোলিন গ্রন্থি পিচ্ছিল বা সিক্ত রাখার কাজ। ভালভা কি? ভালভা হচ্ছে স্ত্রী জননেন্দ্রিয়ের বাইরের দিকের অংশকে ভালভা বলে। মানে এই টোটাল বাইরের দিকের যে অংশ, এইটাকে আমরা পুরোটাকে আমরা ভালভা নামেছি। ঠিক আছে? এই ভালভা আবার কতগুলো ভাগে বিভক্ত। কি কি? মন্স পিউবিস। ঠিক আছে? মন্স পিউবিস কোন অংশটা? মন্স পিউবিস হচ্ছে এই অংশটা। কি বলছে? এটি যোনির ঠিক উপরের অংশ এবং পিউবিস অস্থির উপরে অবস্থান করে। পিউবিক সার্কামসিশন সার্জারি, হ্যাঁ ঠিক ঠিক। তো পিউবিস বা মন্স পিউবিস কি যোনির ঠিক উপরের দিকের অংশ এবং পিউবিস অস্থির উপরে থাকে। তো সেই জন্য একে মন্স পিউবিস বলা হয়। এবং এইখানে অ্যাডিপোজ কলা থাকে। অ্যাডিপোজ কলা মানে এটা হচ্ছে তোমার মেন ওই ফ্যাট কলা থাকে। ঠিক আছে? এই জন্য এখানে চামড়ার একটা আচ্ছাদন থাকে, এর উপরে রোম দেখা যায়, রোম দ্বারা আবৃত থাকে। এখানে ছোট ছোট রোম দ্বারা আবৃত থাকে। ঠিক আছে? আর তারপরে কি আছে? লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা কি? তার পরের অংশ এটা। লেবিয়া মেজরটা কি বলছে দেখো, ভালভাকে বেষ্টন করে দুপাশে যে পুরু চামড়ার ভাঁজ থাকে, একটা মোটা চামড়ার ভাঁজ থাকে, মন্স পিউবিসের পরে একটা মোটা চামড়ার ভাঁজ থাকে, তাকেই বলা হচ্ছে লেবিয়া মেজোরা। তাহলে লেবিয়া মাইনরা কি? এখানেও রোম দ্বারা আচ্ছাদিত থাকে। আর লেবিয়া মাইনরা হচ্ছে লেবিয়া মেজোরার পরবর্তী ভাঁজ। তাহলে প্রথমে মন্স পিউবিস, তারপর লেবিয়া মেজোরা, তারপর হচ্ছে লেবিয়া মাইনরা। এই অংশটা হচ্ছে লেবিয়া মাইনরা। ঠিক আছে? তারপরে ক্লাইটোরিস কি? পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ক্লাইটোরিস, ক্লাইটোরিস হচ্ছে তোমার এই লেবিয়া মাইনরার উপরের দিকের অংশ। দেখো উপরের দিকে ক্ষুদ্র দণ্ডাকার পেশিময় অংশকে তোমার তোমার ক্লাইটোরিস বলে, যেটা পুরুষদের শিশ্ন বা পেনিসের সমস্ত অঙ্গ। এইটাই পরীক্ষায় দেয় স্ত্রী জননতন্ত্রের কোন অঙ্গটি পুরুষের শিশ্নের সমস্ত অঙ্গ, সেটাই হচ্ছে ক্লাইটোরিস। এটা পরীক্ষা দেয়, এই অংশটা হচ্ছে ক্লাইটোরিস। ঠিক আছে? ভেস্টিবিউল কি? দুটি লেবিয়া মাইনরার মধ্যবর্তী স্থান। এই দুটো, এইটাও লেবিয়া মাইনরা, এটাও লেবিয়া মাইনরা, এর মাঝখানের যে স্থান, এইটাকে পুরোটাকেই বলা হচ্ছে ভেস্টিবিউল। ঠিক আছে? এখানে হাইমেন নামক পর্দা লাগানো থাকে এবং পর্দার কেন্দ্রে একটি ছিদ্র দিয়ে যোনি বাইরে উন্মুক্ত থাকে, যাকে যোনি ছিদ্র বা ভ্যাজাইনাল অরিফিস বলে। এই যে ছিদ্রটা রয়েছে একে বলে ভ্যাজাইনাল অরিফিস।
যোনি ছিদ্রের উপরের দিকের অংশকে আমরা মূত্র ছিদ্র বলা হয়, যেখান থেকে আমাদের টয়লেট নির্গত হয়। আর ভেস্টিবিউলের মধ্যে বার্থলিন গ্রন্থিদ্বয় অবস্থান পেয়েছে। ভেস্টিবিউলের মধ্যে দুটো মোটরদানার মতো বার্থলিন গ্রন্থিদ্বয়, ঠিক আছে। এই হাইমেন কি? হাইমেনটা পরীক্ষায় দেয়, যেটা হচ্ছে ভেস্টিবিউলের মধ্যে অবস্থিত আমাদের যোনি ছিদ্রের যে পর্দাটা থাকে সেটাকে বলা হচ্ছে হাইমেন, ঠিক আছে। তো আমাদের একটা মিথ আছে, তো আমরা বলি সে এই কি বলে যা আমি এই টার্ম ভুলে যাই মাঝে মাঝে। তো যাই হোক, তো ভুলে গেছি, মনে পড়লে আবার বলবো। আচ্ছা, এই হাইমেন পর্দাটা অনেকভাবে ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে। তো এই হাইমেন পর্দাটা কেউ ধরি সাইক্লিং করলো, বা কেউ অ্যাথলেটিক্স যারা হয়, বা যারা উম হুম আর একটা টার্ম বলেছে, টার্মটা ভুলে গেছি। তো কি বলতে চাইছিলাম? হ্যাঁ, সাইক্লিং করে যারা, দৌড়ায়, অ্যাথলেটিক্স হয় যারা, বা বিভিন্ন দৌড়ে ছুটে কাজ করে যারা, কাজ করে তাদের ক্ষেত্রে হাইমেন পর্দা ছিঁড়ে যেতেই পারে, ঠিক আছে। তো এই নিয়ে মিথ্যা থাকে, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে স্তন গ্রন্থি। এটি এক প্রকার গৌণ যৌন অঙ্গ, জনন গ্রন্থি। তো এটা কি হচ্ছে, এই গ্রন্থি পুরুষের ক্ষেত্রে ক্ষুদ্র ও অপরিণত থাকে। স্ত্রী লোকেদের শৈশবকালে অপরিণত থাকে, কিন্তু বয়ঃসন্ধিকালে অর্থাৎ টিনেজে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে প্রমাণ আকার ধারণ করে। গর্ভাবস্থায় এ দুটি আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং প্রশ্ন যেটা আসে, প্রসবের পর, সন্তান প্রসবের পর প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে স্তন গ্রন্থিগুলি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয়। তোমাকে বলবে, প্রশ্ন দেবে দুগ্ধ উৎপাদন শুরু হয় কোন হরমোনের প্রভাবে, তখন বলতে হবে প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে। আর দুগ্ধ ক্ষরণ শুরু হয়, ঠিক আছে, মানে দুগ্ধ নিক্ষেপ করতে থাকে, ক্ষরণ শুরু হয় অক্সিটোসিন হরমোনের প্রভাবে। এটা কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। এটা উৎপাদন শুরু হয়, সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে। দেখো, ল্যাকটিক অ্যাসিড মানে কি, দুধে থাকে, সেটা প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে সে দুগ্ধ উৎপাদন শুরু করে দিয়েছে। কিন্তু দুগ্ধ ক্ষরণ হয় কখন, সিনথেসিস হয় কখন, অক্সিটোসিন হরমোনের প্রভাবে। ক্লিয়ার? এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তাহলে প্রোল্যাকটিন আর অক্সিটোসিনের কাজটা মনে রাখতে হবে। আর দুগ্ধ গ্রন্থি দুটি গ্রন্থিময় কলা, একটা হচ্ছে ফাইবাস টিস্যু আর একটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু দ্বারা গঠিত। এই স্তন গ্রন্থিতে গ্রন্থি কলাগুলি 20টা লতি বা লোব থাকে, আর প্রতিটা লোব আবার অনেকগুলো উপলতি নিয়ে গঠিত হয়। এই স্তনগ্রন্থির কেন্দ্রে থাকে নিপল বা বোটা, একে বেষ্টন করে অ্যারিওলা নামক হালকা কালচে রঙের রঞ্জক পদার্থ থাকে। এইটা পরীক্ষায় দেয়, অ্যারিওলা কোথায় দেখা যায়। তো এই নিপেলের চারপাশে যে হালকা কালচে রঙের রঞ্জক পদার্থ, সেটাকে অ্যারিওলা বলা হয়। এই স্তর গর্ভাবস্থায় ঘন কালো বর্ণ ধারণ করে। কাজ কি? স্তন দুগ্ধ উৎপাদন ও ক্ষরণ করা এই গ্রন্থির প্রধান কাজ। ব্যাস, এখান থেকে আর কিছু পড়ার নেই। তো আমাদের পুরুষ জননতন্ত্র, পুং জননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র সম্পর্কে সমস্ত ডিটেলস আমাদের পড়া হয়ে গেল। বলে এতদূর ক্লিয়ার? এরপরে আবার আমরাই হবো ক্লিয়ার হলে। বলো হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাবা। হ্যাঁ স্যার। অপূর্ব আছে, কেটে পড়েছে। স্যার ওর কি সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, চলো নেক্সট আমরা এই শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন বা মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার দেখব, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছেন জানো? জানো জানো না? জানসেন বলে একজন ব্যক্তি মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে। স্যার জানতাম এটা। আচ্ছা, তো চলো, এই শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, যখন এই শুক্রাশয় অর্থাৎ যে আমাদের টেস্টিসটা আছে, তাকে যদি আমরা একটা সেকশন কেটে নিই, কেটে সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি, সেখানে আমরা কিছু 5টা ভাগ দেখতে পাই। কি কি? সেগুলো হচ্ছে তোমার শ্বেত আবরণ, যাকে আমরা টিউনিকা অ্যালবুজিনিয়া বলছি, এটা আমরা সবাই দেখেছি বাইরের দিকের অঞ্চল, টিউনিকা অ্যালবুজিনিয়া। তারপর শুক্র উৎপাদক নালিকা, সেমিনিফেরাস টিউবুল, মিউট করা। তারপরে লেডিগের আন্তঃকোষ, ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডিগ, সার্টোলি সেল। তারপরে
ওই নালিকা সমূহের মধ্যে ঋজু নালিকা মানে তোমার রেটিটেস্টিস, জালক শুক্রাশয়, বহির্মুখী শুক্রাণিকা, ব্যাস এইগুলো আমরা পড়ব। কি কি দেখো, টিউনিকা অ্যালবুজিনিয়া কি এক্ষুনি আমরা পড়েছি, টিউনিকা অ্যালবুজিনিয়া এই যে বাইরের পার্ট যেটাকে টিউনিকা অ্যালবুজিনিয়া বলে, এটাকে যদি আমরা দেখি তোমার একদম বাইরের দিকের যে অংশ সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ, এটা হচ্ছে তোমার নরমাল ভিউ, ঠিক আছে? তো মাইক্রোস্কোপিক ভিউ এর মধ্যে কি বলছে, একটা সুদৃঢ় শ্বেত বস্তু দ্বারা গঠিত, চারিদিকে সাদা বস্তু দ্বারা গঠিত থাকে বহিরাবরক, এবং কিছু ট্র্যাবেকিউলি নিচের দিকে বিস্তৃত হয়ে এই শুক্রাশয়কে 100টা প্রকোষ্ঠে বা উপখণ্ডে ভাগ করেছে, ঠিক আছে? 100টা প্রকোষ্ঠ বা উপখণ্ডে ভাগ করেছে, এই যেগুলো আবার শুক্র উৎপাদক নালিকা দিয়ে পূর্ণ থাকে, শুক্র উৎপাদক নালিকা দ্বারা বা এই সেমিনিফেরাস টিউবিউল দ্বারা পূর্ণ থাকে। সেমিনিফেরাস টিউবিউল বা শুক্র উৎপাদক নালিকা কোনটা? এইটা, এটা হচ্ছে পুরোটা শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল, ক্লিয়ার? তো তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে একদম বাইরের স্তর। ওকে, নেক্সট হচ্ছে এই যে সেমিনিফেরাস টিউবিউল বা শুক্র উৎপাদক নালিকা, এটা প্রায় 500 মিলিমিটার দীর্ঘ এবং 0.25 মিলিমিটার ব্যাস সম্পন্ন, অত পড়তে লাগবে না। নালিকাগুলো পাতলা পর্দা বিশিষ্ট এবং এতে 5টা কোষের স্তর থাকে, এইটা মেন জিনিস, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট, সারা জীবন থাকবে পরীক্ষায়। কি, এই শুক্র উৎপাদক নালিকার মধ্যে কি 5টা ভাগ দেখা যায়। কি কি? প্রথমে থাকে আদি শুক্রকোষ বা যাকে স্পারমাটোগোনিয়া বলে, এই ইংলিশ টার্ম গুলোই পরীক্ষায় দেবে। আদি শুক্রকোষকে আমরা কি নামে চিনি? স্পারমাটোগোনিয়া। প্রাথমিক শুক্রকোষকে আমরা কি নামে চিনি? প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি মানে কি? প্রাথমিক। তারপরে গৌণ শুক্রকোষকে সেকেন্ডারি স্পারমাটোসাইট। অপরিণত শুক্রাণু হয় তারপরে, যেটাকে বলা হয় স্পারমাটিড। তারপরে পরিণত শুক্রাণু যাকে স্পারমাটোজোয়া বলা হয়। তো এইটা আমি ভাই গুলিয়ে যেত, তা আমি কি করে মনে রেখেছি? জিএসটি দিয়ে। আমরা সবাই জানি কি জিএসটি দিতে হয়, জিএসটি একটা ট্যাক্স, তাই তো, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তো এই জিএসটি প্রথমে আছে জি ফর গোনিয়া, তারপরে এস ফর সাইট, দুটোতেই সাইট, প্রাইমারি স্পারমাটোসাইট, দেখো স্পার্ম থাকবে, স্পারমাটো থাকবে, তাহলে প্রথমে স্পারমাটোগোনিয়া, তারপরে স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, টি থেকে হচ্ছে স্পারমাটিড, লাস্টে জোয়া, স্পারমাটোজোয়া, যেটা পরিণত শুক্রাণু, অর্থাৎ এই অংশটা, ক্লিয়ার? তাহলে কি হলো, প্রথমে স্পারমাটোগোনিয়া, এই যে দেখো স্পারমাটোগোনিয়ার ছবি দেখো কোথায় গেল, এই অংশটা, ঠিক আছে? স্পারমাটোগোনিয়া, এই যে এখানে দেখা যাচ্ছে, এই অংশগুলোকে বলা হচ্ছে স্পারমাটোগোনিয়া অংশগুলো, ঠিক আছে? তারপরে কি প্রাইমারি স্পারমাটোসাইট, এই অংশগুলো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। তারপরে এইটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এইগুলো হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ স্পারমাটোসাইট। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে অপরিণত শুক্রাণু, এগুলো হচ্ছে অপরিণত শুক্রাণু। আর এটা হচ্ছে তোমার পরিণত শুক্রাণু বা এটা হচ্ছে একদম স্পারমাটোজোয়া। তাহলে স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, তারপরে স্পারমাটিড, তারপরে হচ্ছে স্পারমাটোজোয়া। পরীক্ষায় দেবে পরিণত শুক্রাণুকে কি নামে চেনে, তখন বলতে হবে স্পারমাটোজোয়া। ওকে, স্পারমাটিড কি? অপরিণত শুক্রাণু। কি বলছে, এই আদি শুক্রকোষ, এই স্পারমাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় প্রাথমিক শুক্রকোষ বা প্রাইমারি স্পারমাটোসাইট গঠন করে, এবং এই প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রথমে সেকেন্ডারি স্পারমাটোসাইট, পরে সেটা রূপান্তরিত হয় তোমার স্পারমাটিড বা অপরিণত শুক্রাণুতে, এবং এই অপরিণত শুক্রাণুগুলি আবার তোমার পরিণত শুক্রাণুতে পরিণত হয়, অর্থাৎ স্পারমাটোজোয়াতে পরিণত হয়। এই শুক্রাণুর মধ্যে দু রকমের থাকে, কি কি? একটা হচ্ছে এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু, একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু, ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সেমিনিফেরাস টিউবিউল। নেক্সট, এটা হচ্ছে লেডিগের আন্তঃকোষ বা ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডি। এরই ওপর এসে ওই এফএসএইচ হরমোন বা আইসিএসএইচ হরমোন কাজ করে, এবং কাজ করলে এখান থেকে আমাদের টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, ঠিক আছে? দেখো কি বলছে, শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে শুক্র উৎপাদক নালিকা অর্থাৎ সেমিনিফেরাস টিউবিউলের মধ্যবর্তী স্থানে কি থাকে? ধাত্র বা স্ট্রোমা নামক যোগকলা থাকে। মধ্যবর্তী স্থানে কি থাকে? স্ট্রোমা নামক যোগকলা থাকে। এই যোগকলায় অবস্থিত বৃহদাকার বহুতলীয় কোষের সমাবেশ দেখা যায়। এতে বহুতলীয় বৃহদাকার যে কোষের সমাবেশ, অনেকগুলো তল দ্বারা গঠিত একটা বড় কোষের সমাবেশ দেখা যায়, যাকে লেডিগের আন্তঃকোষ বা ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডি বলা হয়। যেটা 15 থেকে 20 মাইক্রন ব্যাস সম্পন্ন হয়, এবং এটা কিন্তু দেয়, ঠিক আছে, 15 থেকে 20 মাইক্রন। আর
কোষের সাইটোপ্লাজমে গোলাকার স্নেহদ্বারার প্রাচীর্য থাকে, এটা ইম্পর্টেন্ট নয়। আর লেডিকের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন ও ইনহিবিন নামক হরমোন, ঠিক আছে, এখান থেকেই তোমার টেস্টোস্টেরন ও ইনহিবিন নামক হরমোন তৈরি হয়। Okay? এবার আসছে সার্টোলি কোষ বা সার্টোলি সেল কি, এটা হচ্ছে সার্টোলি কোষ। দেখো এই যে প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে তার থেকে মাঝখানে একটা বড় ধরনের অংশ দেখা যায়, এটা হচ্ছে সার্টোলি, ঠিক আছে, এটা হচ্ছে সার্টোলি সেল, ঠিক আছে। কি হচ্ছে আদি শুক্রকোষ স্তরে যখন বা স্পারমাটোগোনিয়া এইরকম বৃহদাকার কোষ, মানে আদি শুক্রকোষের স্তরে এক রকমের বৃহদাকার কোষ সেমিনিফেরাস নালিকার ভিত্তি ঝিল্লি থেকে কেন্দ্রের দিকে বিস্তৃত থাকে, মানে ভিত্তি ঝিল্লি মানে পর্দা থেকে কেন্দ্রের দিকে বিস্তৃত থাকে, একেই বলা হয় একটা লম্বাটে ধরনের সেল থাকে যাকে বলা হয় সার্টোলি সেল, ঠিক আছে। এই কোষগুলো লম্বাটে আকৃতির হয় এবং এদেরকে সার্টোলি কোষ বলা হয়। এই কোষগুলি শুক্রাণুকে পুষ্টি যোগায়, এটাই দেবে পরীক্ষায়। এর কাজ কি? এর কাজ এগুলো লম্বা কেন হয়? এই যে পরিণত শুক্রাণু হয়েছে, এই বা তোমার কি বলে স্পারমাটোজোয়াকে ও কি করে নারিশমেন্ট প্রদান করে, পুষ্টি যোগান দেয়, ঠিক আছে। এই কোষের মধ্যে অপরিণত শুক্রাণুর মাথাগুলোকে ঢোকানো থাকে। দেখো এই কোষের মধ্যে অপরিণত শুক্রাণু যেগুলো এইগুলো এর মাথাগুলো ঢোকানো থাকে, ঠিক আছে। এবং এই কোষ থেকে শুক্রাণুর নির্গমনকে স্পারমিয়েশন বা শুক্রাণুর অপসারণ বলা হয়। এই কোষ থেকে যখন শুক্রাণুর বেরোয় অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণুতে পরিণত হয়, মাথাগুলো বেরিয়ে যায়, সেই পদ্ধতিকে কি বলা হয়? স্পারমিয়েশন, মানে স্পার্ম নির্গমন, ঠিক আছে, স্পারমিয়েশন বলা হয়। তাহলে সার্টোলি সেল বোঝা গেছে, লেডিকের আন্তঃকোষ বোঝা গেছে, আর তোমার সেমিনিফেরাস টিউবুল বোঝা গেছে, কি বলো? ঠিক আছে, মাইক অন করে চুপ করে গেছে, বলো রে। রিন্টু তোর হ্যাঁ স্যার, ফেভারিট বুঝছি। চ্যাপ্টার কেন রিন্টু? কি বলছেন? বলছি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পড়া ধরবো? হ্যাঁ স্যার, একটু খাচ্ছি একটু। ও আচ্ছা, হুম, স্যার খেটে মরুক, আমি খাই, ঠিক আছে। চল, এর হচ্ছে কিছু টিউবিউলস বা নালিকা সমূহ, কি আমরা যেটা এক্ষুনি পড়েছি, তোমার শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল গুলো কি ঋজু নালিকার সাথে যখন যুক্ত হয় এবং সেখান থেকে রেটি টেস্টিস বা জালক শুক্রাশয় গঠন করে। আর সেই রেটি টেস্টিস আবার কিছু এপিডিডাইমিসের তোমার গিয়ে মিশ্রিত হয় মেশে, এবং যাকে আমরা শুক্র সঞ্চয়ী সংবর্ত নালিকা বলি। এদের আবার বহির্মুখী শুক্রনালী বা ভাস ইফারেন্সিয়ার সাথে মেশে, এবং এই ভাস ইফারেন্সিয়া আবার কিসে পরিণত হয়? এখানে একটু ভুল আছে, এক সেকেন্ড। এপিডিডাইমিস, ভাস ইফারেন্সিয়া এসে এপিডিডাইমিসে মেশে, ঠিক আছে, এখানে একটু ভুল আছে। এই নালিকাগুলি 4 সেন্টিমিটার দীর্ঘ এবং 0.5 মিলিমিটার ব্যাস সম্পন্ন হয়। আর কি বলছে, এই ভাস ইফারেন্সিয়া আবরণী কলা সিলিয়া যুক্ত স্তম্ভাকার কোষ দ্বারা গঠিত। সেই জন্য এই সিলিয়ার দ্বারা আন্দোলনের মাধ্যমে শুক্রাণুগুলো শুক্রথলিতে পৌঁছায়। যদি বলে এই শুক্রাণুগুলো শুক্রথলিতে কিভাবে মানে গমন হয়ে চলে যাচ্ছে বা কিভাবে চলে যাচ্ছে, তখন এই সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে পৌঁছায়। এই সিলিয়ারি মুভমেন্ট কিভাবে হয়? এই ভাসা ইফারেন্সিয়ার মধ্যে সিলিয়া যুক্ত কিছু কোষ থাকে, সিলিয়ার মতো স্তম্ভাকার কোষ থাকে, যেগুলো এই সিলিয়ারি মুভমেন্টে সহায়তা করে, যার ফলে শুক্রাণুগুলো শুক্রথলিতে গিয়ে পৌঁছায় বা সেমিনিফেরাস টিউবিউলে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। এবারে আসছি স্ত্রী বা স্ত্রী জননতন্ত্রের মধ্যে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। বলে এইটা ক্লিয়ার হয়েছে, পুরুষদের বা শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। তারপরে আমরা এটা ঢুকবো। হ্যাঁ স্যার। ওকে, এখানে দেখো প্রথমে আমাদের ব্রেনের মধ্যে এরকম হাইপোথ্যালামাস আছে, ঠিক আছে, তার নিচে এরকম একটা গুলির মতো অবস্থান করছে আমাদের পিটুইটারি। এই হাইপোথ্যালামাস থেকে জিএনআরএস বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অগ্র পিটুইটারিকে আমাদের এই পিটুইটারিকে উদ্দীপিত করে। সেখান থেকে অগ্র পিটুইটারির মধ্যে বা অগ্র পিটুইটারির মধ্যে আমাদের কি আছে? এলএইচ হরমোন আছে, এফএসএইচ হরমোন আছে। এই এলএইচ হরমোন কি করে? এফএসএইচ হরমোন প্রথমে কি করে? ডিম্বথলিটাকে আদি ডিম্বথলিকে পরিণত ডিম্বথলিতে পরিণত করে। আমি জিসটা বলছি আগে শোনো।
আদি ডিম্বথলিকে কিসে পরিণত করে? পরিণত ডিম্বথলিতে পরিণত করে। এই পরিণত ডিম্বথলিতে এফএসএইচ হরমোন যে এসে পরিণত হয় একে বলা হয় তোমার গ্রাফিয়ান ফলিকল। পরিণত ডিম্বথলিকে আমরা গ্রাফিয়ান ফলিকল নামে চিনি, কারণ এফএসএইচ কাজ করছে, এফএসএইচ এর পর নাকি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, সেজন্য গ্রাফিয়ান ফলিকল তৈরি করে। এই এফএসএইচ এর প্রভাবে গ্রাফিয়ান ফলিকল তৈরি হয় এবং এখান থেকে ইস্ট্রোজেন হরমোন, ঠিক আছে। এবারে এই গ্রাফিয়ান ফলিকলের উপর এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন এসে যখন কাজ করে তখন তাকে কর্পাস লিউটিয়ামে থেকে যখন নির্গত হয় তখন সেখান থেকে কর্পাস লিউটিয়ামে পরিণত করে এবং সেখান থেকে আমার কি উৎপন্ন হয়, সেখান থেকে ডিম্বাণুটা ফেটে বেরিয়ে যায়, ঠিক আছে। ডিম্বাণুটা ফেটে বেরিয়ে যাওয়ার পরে যে জিনিসটা পড়ে থাকে পিত গ্রন্থি বা যাকে কর্পাস লিউটিয়াম বলছি, সেই কর্পাস লিউটিয়াম থেকে আমার প্রোজেস্টেরন হরমোন, ঠিক আছে। তাহলে কি হলো, প্রথমে পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল হলো, গ্রাফিয়ান ফলিকলটা পরিণত থেকে আমাদের ডিম্বাণুটা বেরিয়ে গেল, ঠিক আছে। ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর আমাদের যেটা পিত গ্রন্থি বা যাকে আমরা কর্পাস লিউটিয়াম বলছি, তার উপর এলএইচ হরমোন কাজ করে, সেখান থেকে আমাদের প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। পরীক্ষায় এটুকুই জানতে হবে যে এফএসএইচ এর ক্ষরণের ফলে আমাদের কোন হরমোন নির্গত হয়, ইস্ট্রোজেন প্রথমে নির্গত হয়, তারপরে এলএইচ এর কাজ করার পর আমাদের প্রোজেস্টেরন হরমোন কাজ করে। তাহলে প্রথমে বের হয় আমাদের ইস্ট্রোজেন, তারপরে বের হয় প্রোজেস্টেরন। কি করে মনে রাখবে? দেখো এবিসিডি যদি প্রথমে সাজায়, প্রথমে ই আসে, তারপরে পি আসে, সেই জন্য ইস্ট্রোজেন প্রথমে বেরোয় এফএসএইচ এর প্রভাবে, তারপরে এলএইচ এর প্রভাবে প্রোজেস্টেরন, ঠিক আছে। নেক্সট, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠনের মধ্যে প্রথমে এর মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাবো? পরিণত ডিম্বাশয়ের প্রধান জনন কলা, যাকে আমরা জার্মিনাল এপিথেলিয়াম বলি। তারপরে এখানেও শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া দেখতে পাবো, স্ট্রোমা দেখতে পাবো বা ধাত্র দেখতে পাবো, আদি ডিম্বথলি, পরিণত ডিম্বথলি বা যাকে আমরা ওই যে বললাম গ্রাফিয়ান ফলিকল বা কর্পাস লিউটিয়াম বা যাকে পিত গ্রন্থি, এবং কিছু আন্তঃকোষ, ঠিক আছে। দেখো জনন কলা বা জার্মিনাল এপিথেলিয়াম কাকে বলে বা কি জিনিস? জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে, এটা ডিম্বাশয়ের সবথেকে বাইরের স্তর, এই যে একদম বাইরের দিকের স্তর, এটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলা। এটা পেরিটোনিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকে। পরীক্ষায় দেবে জার্মিনাল এপিথেলিয়াম কি আবরণ দ্বারা আবৃত থাকে? এটা হচ্ছে পেরিটোনিয়াম নামক ঝিল্লির সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। এই জনন কলা একটি মাত্র ঘনতলীয় কোষস্তর নিয়ে গঠিত এবং এই কলা থেকে আদি ডিম্বথলি উৎপন্ন, এখান থেকেই তোমার আদি ডিম্বথলি তৈরি হয়, ঠিক আছে। আর কি হয়? টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক কোনটা? টিউনিকা অ্যালবুজিনিয়া কোথায়? টিউনিকা অ্যালবুজিনিয়া ছবি নেই। টিউনিকা অ্যালবুজিনিয়া এই ভেতরের এই বা এর পরে মানে গ্রাফিয়ান ফলিকলের পরে এই জার্মিনাল এপিথেলিয়ামের পরের অংশটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, একদম বাইরের স্তর, ঠিক আছে। তো এটা হচ্ছে জনন কলার পরবর্তী স্তর, অর্থাৎ এই জার্মিনাল এপিথেলিয়ামের পরবর্তী স্তর। এটা সাধারণত অম্লাশতন্তু ও শ্বেত তন্তু দিয়ে গঠিত। শ্বেত তন্তু বলি টিউনিকা অ্যালবুজিনিয়া, ওখানেও ছিল পুরুষদের ক্ষেত্রে, এবং এই অংশে ডিম্বথলি থাকে না। এটা পরীক্ষা দেবে কোন অংশে ডিম্বথলি থাকে না? টিউনিকা অ্যালবুজিনিয়া অংশে ডিম্বথলি থাকে না। এরপরে স্ট্রোমা কি? স্ট্রোমা হচ্ছে এই অংশটা ভেতরের দিকে যে জলীয় মর্ক অংশটা, এটি একটা সংযোগ কলার জালক নিয়ে গঠিত এবং এই কলা শ্বেত আবরকের সঙ্গে যুক্ত থাকে। শ্বেত আবরক বা তোমার কর্পাস লিউটিয়ামের সাথে যুক্ত থাকে এই কলা, ঠিক আছে। আর এইটা কি করে? এটা আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। কর্টেক্সটা কি? কর্টেক্স হচ্ছে যেটা এই শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়ার সাথে যুক্ত থাকে যখন স্ট্রোমাটা, তখন তাকে বলা হয় কর্টেক্স। আর যখন ডিম্বাশয়ের মধ্যবর্তীকালীন অংশের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় মেডুলা, ঠিক আছে। তাহলে কর্টেক্স এর সাথে যত টিউনিকা অ্যালবুজিনিয়ার সাথে যখন যুক্ত থাকে তাকে বলা হয় কর্টেক্স স্ট্রোমা অংশটা, আর যেটা ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় মেডুলা, ঠিক আছে। আরেকটা কর্টেক্স মেডুলা আমরা কোথায় পড়েছি? কর্টেক্স মেডুলা বলো তো? যে অ্যাড্রিনালে বলছি। বৃক্কে কিডনিতে দুটো ভাগ আছে, কিডনির বাইরের স্তর ভেতরের স্তর, কর্টেক্স আর মেডুলা, ঠিক আছে। চলো, এই কলায় রক্তনালী, স্নায়ু, লসিকা এবং দুমুখ সূচালো পেশি, অনৈচ্ছিক পেশি থাকে। তো স্ট্রোমাটা আমরা দেখলাম। এরপরে আসছে মেইন জিনিস, সেটা হচ্ছে আদি ডিম্বথলি বা
প্রাইমোর্ডিয়াল ফলিকলস। প্রাইমোর্ডিয়াল ফলিকলস কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়, আদি ডিম্বথলি। এরা ভ্রূণ অবস্থায় জনন কলা থেকে সৃষ্টি হয়, ওই যে তোমার জার্মিনাল এপিথেলিয়াম থেকে সৃষ্টি হয় প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্বথলি। সৃষ্টি হয়ে স্ট্রোমাতে অবস্থান করে, স্ট্রোমার মধ্যে। নবজাতক মানে একদম ইন নিউবর্ন বেবির মধ্যে এর সংখ্যা কত থাকে? ৩ লাখ থেকে ৫ লাখ। ঠিক আছে? বুঝতে পেরেছ? এইটাই যখন বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে এর সংখ্যা কমতে থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নবজাতক বা নিউবর্ন এর মধ্যে এই তোমার প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্বথলির সংখ্যা বেশি থাকে, ৩ থেকে ৫ লক্ষ। কিন্তু এটা বয়স বাড়তে থাকার সময় তখন এই প্রাইমোর্ডিয়াল ফলিকলের সংখ্যা কমে যায়। ঠিক আছে? আর প্রতিটি আদি ডিম্বথলি অসংখ্য কোষ নিয়ে গঠিত। এদের মাঝখানে আদি ডিম্বকোষ থাকে। মাঝখানে কি থাকে? আদি ডিম্বকোষ থাকে। এবং বাকিগুলি চারপাশে একটি স্তরে বিন্যস্ত থাকে। এটা ব্যাস। মোট কথা মাঝখানে একটা আদি ডিম্বকোষ থাকে। এবার আছে গ্রাফিয়ান ফলিকল বা থলি হয়ে গেল, থলি। গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি। এই আদি ডিম্বথলি উপর যখন FSH হরমোন এসে কাজ করে তখন সেটা পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। এটা আদি ডিম্বথলি ও ডিম্বকোষ আয়তনে বৃদ্ধি পেয়ে পরিণত ডিম্বথলি ও গ্রাফিয়ান ফলিকল গঠন করে। এই পরিণত ডিম্বথলি আবরক থলি এবং কতগুলি কোষস্তরের সমাবেশে লক্ষ্য হয়। মোট কথা কিছুই না, এই আদি ডিম্বথলির উপর যখন FSH হরমোন কাজ করে সে আরেকটু বড় আকার ধারণ করে, ডিম্বকোষও বাড়ে, ডিম্বথলিও বাড়ে, সে আদি থেকে পরিণত ডিম্বথলিতে পরিণত হয়। যাকে আমরা গ্রাফিয়ান ফলিকল বলছি। কারণ কি? FSH হরমোন কাজ করেছে, সেজন্য FSH এর পুরো নাকি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, সেজন্য গ্রাফিয়ান ফলিকল বলা হচ্ছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে পরিণত ডিম্বথলির গঠন কেমন দেখতে হয়? দেখো স্ট্রাকচার, এই যে এটা হচ্ছে পরিণত ডিম্বথলির গঠন। পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে অনেকগুলি কোষস্তর থাকে। কেন্দ্রে একটা বড় আকারের ডিম্বাণু থাকে, মাঝখানে একটা বড় আকারের ডিম্বাণু থাকে। ঠিক আছে? আর কি থাকে? যাকে আমরা ওভাম নামে চিনি। আর ডিম্বাণুকে ঘিরে থাকে অনেকগুলো গ্রানুলোসা কোষ। ডিম্বাণুকে ঘিরে অনেক গ্রানুলোসা সেল থাকে। ঠিক আছে? আর কোষপুঞ্জের মধ্যে যে ফাঁকা অংশ, এই অংশটাকে বলা হয় অ্যান্ট্রাম। এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা তাকে বলা হয় অ্যান্ট্রাম। ঠিক আছে? আর এই গহ্বরে যে তরল থাকে তাকে বলা হয় লিকার ফলিকিউলি। মাঝখানে যে তরল থাকে এই অংশে তাকে বলা হয় লিকার ফলিকিউলি। আর কি বলছে? পরিণত ফলিকলে থিকা ইন্টারনা ও থিকা এক্সটার্না নামক কোষস্তরে আচ্ছাদিত। এই যে থিকা ইন্টারনা ও থিকা এক্সটার্না, এই দুটো কোষস্তর দ্বারা আচ্ছাদিত। এক্সটার্না মানে কি? বাইরের দিকে, ইন্টারনা মানে ভেতরের দিকে। এই দুটো কোষের স্তর দ্বারা মানে আচ্ছাদিত থাকে, মানে বেষ্টিত থাকে। ঠিক আছে? এর কাজ কি? এর পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন নির্গত হয়। ঠিক আছে? FSH কাজ করে বলে এতে ইস্ট্রোজেন হরমোন প্রথমে নির্গত হয়। তাহলে কি থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা বুঝলাম, বাইরের দিকের স্তর, তারপরের স্তর হচ্ছে ইন্টারনা, ভেতরের ফাঁকা অংশটাকে বলে অ্যান্ট্রা, তার মধ্যে যে জলীয় অংশ থাকে তাকে বলে লিকার ফলিকিউলি। এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর আসছে কি? কর্পাস লিউটিয়াম। এই পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর বিদীর্ণ ডিম্বথলি, পরিণত ডিম্বথলির উপরে এসে কাজ করলো কে? LH হরমোন, এবং সে ফাটিয়ে দিল পরিণত ডিম্বথলিকে এবং ডিম্বাণু এসে এই যে বেরিয়ে চলে গেল। ঠিক আছে? যে ডিম্বাণু বেরিয়ে চলে যাচ্ছে। ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর এই অংশটা কি বিদীর্ণ অবস্থায় পড়ে থাকে, মানে ছেঁড়াছড়ি অবস্থায় পড়ে থাকে। তাকে বলা হয় কি? কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থিতে পরিণত হয়। এই কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি কেন বলে? এই কোষগুলিতে লিউটিন নামক একটা পিতাব দানা থাকে, সেজন্য এর বর্ণ হচ্ছে পিতাব। ঠিক আছে? পিত গ্রন্থি বলা হয়, লিউটিন দানা থাকে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে, লিউটিন, সেজন্য একে কর্পাস লিউটিয়াম বলা হয়। ঠিক আছে? এর কাজ কি? পিত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়। কারণ এর উপর কে কাজ করেছে? LH হরমোন কাজ করেছে এবং একে কর্পাস লিউটিয়াম থেকে ডিম্বাণুকে বার করে দিয়েছে এবং আমার এটাকে কর্পাস লিউটিয়ামে পরিণত করেছে। গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু বার করে দিয়েছে এবং একে কর্পাস লিউটিয়ামে পরিণত করেছে এবং এ থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করেছে কে? LH হরমোন। ঠিক আছে? আর আন্তঃকোষ কি? আন্তঃকোষ বা ইন্টারস্টিশিয়াল সেল, এটা ডিম্বাশয়ের স্ট্রোমায় এক ধরনের বহুতলীয় কোষের সমাবেশ লক্ষ্য করা যায়, যেটা আমরা লেডিগের আন্তঃকোষ পড়েছিলাম আমাদের এই এর মধ্যে শুক্রাশয়ে। এখানে ডিম্বাশয়ে যেটা বহুতলীয় আন্তঃকোষ লক্ষ্য করা যায়, একে আন্তঃকোষ বা ইন্টারস্টিশিয়াল সেল বলা হয়। এতে প্রচুর চর্বির দানার প্রাচুর্য লক্ষ্য করা যায়। ঠিক আছে? এগুলো হচ্ছে আন্তঃকোষ। নেক্সট, লাস্টের দিকে চলে এসেছি আমরা। পুং জননতন্ত্রের কিছু গোলযোগ আমরা দেখতে পাই বা ডিসঅর্ডার দেখতে পাই। আচ্ছা, এতদূর ক্লিয়ার তো? বলো তাড়াতাড়ি। যা পড়ানো হচ্ছে এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার।
লোক পালাচ্ছে, সবাই পালাচ্ছে কেন রে ভাই? যাই হোক, ঘুম পেয়ে গেছে নাকি? স্যার বললাম টেস্টের মানে যে আজকে যে টেস্টটা দিলাম ওটার কোশ্চেন গুলো আর পাওয়া যাবে না? হ্যাঁ, 11টা 15 অব্দি থাকবে, তোমার টেস্ট দিতে পারবে। স্যার মানে কোশ্চেন গুলো আর পাওয়া যাবে না? টেস্টটা তো দিয়ে দিয়েছি। টাইম ওভার হয়ে যাওয়ার পর তোমরা মনে হয় দেখতে পাবে যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে, ঠিক আছে? না হলে আমি আবার আচ্ছা। দিয়ে দেবো। হুম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিছু কিছু ডিসঅর্ডার দেখা যায়, সেটা হচ্ছে কি বেনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম হয়, প্রোস্টেট বড় হয়ে অস্বাভাবিক আকার ধারণ করে এবং মূত্রনালীর উপর চাপ সৃষ্টি করে। যে মূত্রনালীকেই তো গাডারের মতো হতে থাকে প্রোস্টেট গ্ল্যান্ড, তো একে যেন বড় হয়ে গেলে কি হয়, মূত্রনালীকে চাপ সৃষ্টি করে, এই জন্য রাতের বেলায় ঘন ঘন মূত্রত্যাগ হয়। সময় মতো চিকিৎসা না করলে বৃক্কের বা কিডনির ক্ষতি হয় এবং প্রোস্টেট ক্যান্সার হতে পারে, ঠিক আছে? এটাকে বলে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। এটা মূলত বেশি বয়সে দেখা যায়, বয়সকালে দেখা যায়। ক্রিপ্টারকিডিজম খুবই ইম্পর্টেন্ট। ক্রিপ্টো মানে কি হিডেন, আর অর্কিডিজম মানে কি তোমার টেস্টিস। শুক্রাশয়ে দুটি উদর গহ্বর থেকে স্ক্রোটামে নেমে না আসাকে ক্রিপ্টারকিডিজম বলে। যখন ভ্রূণ অবস্থায় থাকে, ঠিক আছে, ভ্রূণের মধ্যে এটা শুক্রাশয়টা বডির ভেতরে থাকে, স্ক্রোটামে থাকে না। স্ক্রোটাম থেকে পরবর্তীকালে এটা নেমে আসে। এই যদি নেমে না আসে তখন এই ঘটনাকে বলা হয় ক্রিপ্টারকিডিজম। ভ্রূণ অবস্থায় শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরণ কম হলে এই অবস্থার সৃষ্টি হয় এবং শুক্রাশয় উদর গহ্বরে থেকে গেলে পুরুষ বন্ধ্যা হয়। একে ক্রিপ্টারকিডিজম বলা হয়, ঠিক আছে? যদি শুক্রাশয়টা নেমে না আসে তাকে বলে ক্রিপ্টারকিডিজম। হাইড্রোসিল কি? শুক্রাশয়ে টিউনিকা ভ্যাজাইনালিস অংশ, ওই যে বাইরের আবরণীটা আছে, অর্থাৎ স্ক্রোটামের বাইরের আবরণী, এর মধ্যে যে অতিরিক্ত তরলটা থাকে তাকে হাইড্রোসিল বলা হয়। এটাই আমরা পড়েছি। এই অবস্থাকে এইগুলো যখন তরল শুক্রাশয়কে স্ফীত করে দেয়, আরো তরলের পরিমাণ বেড়ে গিয়ে, তখন তাকে হাইড্রোসিল বলা হয়। আর ইঙ্গুইনাল হার্নিয়া কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে নরমাল হার্নিয়া দেখি না, এটাকে বলা হয় ইঙ্গুইনাল হার্নিয়া। কি ইঙ্গুইনাল মানে কি? ওই যে ভেতরের অংশটা দেখেছিলাম, ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্ত যখন ইঙ্গুইনাল অংশের পেশি ছিদ্র করে, ইঙ্গুইনাল অংশের পেশিটাকে ছিদ্র করে যখন স্কোটাম বা ইঙ্গুইনাল অংশে অবস্থান করে। দেখো ইঙ্গুইনালটা ছবি দেখায়, আচ্ছা ছবিটা দেখিয়েছিলাম, এরকম পোস্টেটের কাছে অবস্থান করে, ঠিক আছে? ইঙ্গুইনাল, সেখান থেকে আমাদের ক্ষুদ্রান্ত গেছে। এই ক্ষুদ্রান্ত যদি ছিদ্র করে ইঙ্গুইনাল অংশে ঢুকে পড়ে, ঢুকে গিয়ে যদি স্ক্রোটামের সাথে জুড়ে যায়, মানে স্ক্রোটামের কাছে গিয়ে ঠেল দেয়, তখন তাকে ইঙ্গুইনাল হার্নিয়া বলা হয়, ঠিক আছে? এটাকে আবার অপারেশন করে এটাকে আবার পূরণ করে দেওয়া হয়। প্রোস্টেট ক্যান্সার এক্ষুনি বললাম, প্রোস্টেট গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে যদি ম্যালিগন্যান্সি দেখা যায় তাকে প্রোস্টেট ক্যান্সার বলে। ইম্পোটেন্স কি? সঙ্গমের সময় যখন সঙ্গম চলাকালীন শিশ্ন বা পেনিস যদি ইরেকশন না হয় বা যদি বর্ধিত না হয়, উত্থান না হয়, তখন তাকে ইম্পোটেন্স বলা হয়। কখনো মানসিক কারণ, স্নায়ুরোগ, রক্ত সংবহনতন্ত্রের গোলযোগ বা সিফিলিস ইত্যাদি কারণে এই রোগ দেখা যায়, ঠিক আছে? সিফিলিস, গনোরিয়া এগুলো হচ্ছে তোমার আহ এই জননতন্ত্র সংক্রান্ত যে রোগ। আচ্ছা, বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি কি? পুরুষদের শুক্রাণু যখন ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না, তখন তাকে বলা হয় বন্ধ্যাত্ব বা পুরুষ বন্ধ্যাত্ব, স্টেরিলিটি। অ্যাডাম কি? অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন এজিং মেলস। অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি মানে এটি পুরুষদের যৌন অক্ষমতাকে বোঝায়। দেখো মেনোপজ বা মেনার্কি কখন হয়? যখন স্ত্রীদের বডিতে প্রথম যখন ঋতুস্রাব চালু হয়, তখন তাকে বলা হয় মেনার্কি। আর যখন এটা বন্ধ হয় মেনোপজ বলে। সেরকম পুরুষদের ক্ষেত্রেও যখন যৌন অক্ষমতা দেখা যায়, যখন সে আর শুক্রাণু উৎপাদন করতে পারছে না, তখন তাকে বলে মেনোপজ। টেস্টোস্টেরন ক্ষরণ কমে গেলে পুরুষদের যৌন ক্ষমতা হ্রাস পায়। তো সাধারণত 40 পেরোনোর পর এরকম ঘটে থাকে বলে একে অ্যাডামস রোগ বলা হয় বা অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন এজিং মেল বলে। এর মধ্যে এই বেনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, কিপ্টারকিডিজম, ইঙ্গুইনাল হার্নিয়া, ইম্পোটেন্স, স্টেরিলিটি, অ্যাডাম, এই কটা ইম্পর্টেন্ট। ইম্পোর্টেন্স থেকেও এই দুটো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট লাস্ট যেটা স্ত্রী জননতন্ত্রের গোলযোগ, স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ডিসঅর্ডার, মেনস্ট্রুয়াল গোলযোগ দেখা যায়, মানে তোমার ঋতুস্রাব যখন হয় না তাকে অ্যামেনোরিয়া বলা হয়। হয় না, মানে কি হয় না। আর মেনোরেজিয়া কি? যখন অতিরিক্ত ঋতুস্রাব দেখা যায়।
ডিসমেনোরিয়া মানে কি? যখন যন্ত্রণাদায়ক ঋতুস্রাব হয় তখন তাকে ডিসমেনোরিয়া বলে। ব্রেস্ট ক্যান্সার কি? স্তন গ্রন্থিতে যে ক্যান্সার হয়, এই লাম্প টাইপের প্রথমে দেখা যায়, একটু শক্ত টাইপের সৃষ্টি হয় এবং সেটা যখন পরে ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন তাকে ব্রেস্ট ক্যান্সারে পরিণত হয়। সার্জারির মাধ্যমে স্তন গ্রন্থি বাদ দিয়ে এইটাকে মুক্তি পাওয়া যায়। এরপরে কি? সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর সার্ভিক্সে ক্যান্সার দেখা দিলে তাকে সার্ভাইকাল ক্যান্সার বলে। এখানে সার্জারি বা রেডিয়েশন পদ্ধতিতে এটাকে ঠিক করা যায়। ওভারিয়ান ক্যান্সার কি? ওভারি মানে কি? জরায়ুতে যে ক্যান্সার দেখা যায়, সরি, ডিম্বাশয়ের মধ্যে যে তরল সৃষ্টি হয় তখন তাকে ওভারিয়ান সিস্ট বলা হয়। ঠিক আছে? অনেক সময় ডিম্বাশয়ের মধ্যে যে তরলপূর্ণ সিস্ট গঠিত হয় তাকে ওভারিয়ান সিস্ট বলে। প্রয়োজনে এটাকে সার্জারি করে বার করে। এটা কিন্তু নরমাল মহিলাদের ক্ষেত্রে বর্তমানে আকছার দেখা যায়। কারণ লাইফস্টাইল এর জন্য। ঠিক আছে? ওভারিয়ান সিস্ট ওষুধেও ঠিক হয়, অনেক সময় সার্জারি করতে হয়। একটোপিক্যাল প্রেগন্যান্সি কি? জরায়ু ছাড়া অন্য কোনো স্থানে যদি ডিম্বনালীতে ভ্রূণের রোপণ ঘটানো হয় এবং গর্ভসঞ্চার হয় তাকে একটোপিক্যাল প্রেগন্যান্সি বলা হয়। জরায়ু ছাড়া অন্য কোথাও গিয়ে যদি ভ্রূণ ডিম্বনালীতে অন্য কোনো অ্যাম্পুলা অংশ ছাড়া যদি অন্য কোথাও ভ্রূণকে রোপণ করা হয় তখন তাকে একটোপিক্যাল প্রেগন্যান্সি বলা হয়। ফ্যালোপিয়ান টিউবে যদি অ্যাম্পুলা ছাড়া অন্য কোথাও বাইরে থেকে নিয়ে গিয়ে যদি ভ্রূণটাকে রোপণ করা হয় তখন তাকে বলা হয় একটোপিক্যাল প্রেগন্যান্সি। ওফোরাইটিস কি? যে জীবাণু সংক্রমণের জন্য ডিম্বাশয়ের যে প্রদাহ দেখা যায়, ডিম্বাশয়ের যে জ্বালা ভাব বা প্রদাহ দেখা যায় তাকে ওফোরাইটিস বলে। চলো আজকে এতদূরই ছিল। তো ক্লিয়ার কিনা একটু জানাও। নাহলে আমরা আজকে ক্লাস এতদূরই এন্ড করব। ওকে?